আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ভেক্টর ক্লাসের লেকচার হচ্ছে 6 অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত লেকচার অনুষ্ঠিত হয়ে গেছে। তোমরা যারা নতুন, একেবারে নতুন আমাদের হচ্ছে এখানে, তারা কি করবা, আমাদের প্লে লিস্ট আছে ওয়াইটিতে গিয়ে আমাদের প্লে লিস্টটা চেক করবা। ওখানে হচ্ছে এখন এর আগে, এটা তো 6 নাম্বার ক্লাস তাই না, 6 নাম্বার ক্লাসের আগে পর্যন্ত মানে 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত তোমরা ওখানে পেয়ে যাবা। ওকে, প্লে লিস্ট আকারে। তাহলে চলো শুরু করা যাক। ওকে, আমাদের টপিক থাকবে হচ্ছে নদী নৌকা। আমাদের মেন টপিক এটা, আর এটা থেকে আমাদের বোট কয়টা আছে বলো তো? মানুষের বোট কয়টা, কেউ জানো? নয়টা। হ্যাঁ, আমাদের 9টা, আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, সমান সমান হচ্ছে 10টা বোর্ড। ওকে, বোর্ড 10টা। এই 10টা বোর্ডের থেকে মিনিমাম 6টা, 7টা বা 8টাও, এই 6, 7 বা 8টা বোর্ডে এই নদী নৌকা থেকে প্রশ্ন হবে 2026 সালে। আমি বলে দিচ্ছি, এই টপিক থেকে, এই টপিক আজকে যেটুকু পড়াবো এর মধ্য থেকে প্রশ্ন হবে। আপনার জাস্ট ইমাজিন করেন, আজকে যেটুকু পড়াবো এর মধ্য থেকে প্রশ্ন আপনি 2026 সালে কমন পাবেন। ওকে, এইচএসসি 26 ব্যস্ত আপনারা, তাহলে ওখানে কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথম কাজ, এটা হচ্ছে ফরজ একটা কাজ আজকের লেকচারের। ওকে, এটা হচ্ছে ফরজ একটা কাজ। এই ফরজ কাজটা হচ্ছে এরকম যে সবার প্রথমে আমাদেরকে পরিচয় বলতে কি মানে, সূত্র তো আমরা মুখস্থ করবই, কিন্তু সূত্রর যে জিনিসগুলো পত্রগুলো আমাদের ওর মধ্যে দিচ্ছি, ওই জিনিসগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এই পরিচয়গুলো একেবারে সুন্দরভাবে যেভাবে হোক মুখস্থ রাখবেন। ওকে, আর যদি মুখস্থ না হয়, কারণ এইটা সব থেকে প্যারা দিবে আপনাদেরকে, এই জন্য পরীক্ষার হলে সব থেকে প্যারা দিবে হচ্ছে আপনার কি, সাপোজ ধরেন যে ইউ বলতে কি বোঝায়, ভি বলতে কি বোঝায়, ডি বলতে কি বোঝায়। এখন ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস, ইউ বলতে, সাপোজ ইউ বলতে কি বোঝায় বলেন তো? আদিবেগ। 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 ওকে, অদিবেগ হয়ে গেছে, যাই হোক, আদিবেগ। এই ইউ বলতে আবার কি বোঝায়? এই ইউ বলতে স্রোতের বেগও বোঝায়। ওকে, স্রোতের বেগ। এখন আপনি যদি পড়ে যান, আপনি জানেন যে আদিবেগ। এখন পরীক্ষার হলে যদি আপনার এই আদিবেগ নাকি হচ্ছে স্রোতের বেগ, এইটা যদি ঘোলায়, তাহলে কি সেই প্রশ্নের অ্যান্সার 100 to 100 করতে পারবেন? কখনোই করতে পারবেন না। এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা অবশ্যই সুন্দর করে কোনটার পরিচয় কি, এইটা আগে মুখস্থ করবেন। সূত্র মুখস্থ করার আগে কাহিনী হচ্ছে আমার পরিচয়। ওকে, সূত্র মুখস্থ করার পরে থাক, আগে আমার পরিচয় লাগবে। জিনিস হচ্ছে এইভাবে মুখস্থ করবেন। ঠিক আছে? ওকে, চলেন। ঠিক আছে, আমাদের যে সূত্র লাগবে একেবারে বেসিক থেকে আমি পড়াচ্ছি, একেবারে বেসিক। ওকে, ইউ বলতে কি বোঝাবো আমরা? ইউ বলতে নদী নৌকার ম্যাথে স্রোতের স্রোতের বেগটা। বেগ। ওকে, স্রোতের বেগটাকে বোঝাবো আমরা। ক্লিয়ার? এইবার এই স্রোতের বেগটা আমরা চিত্র, এই যে এই যা যা বলবো এখানে চিত্রটা দেখবো, এই যে চিত্র। ওকে, এই চিত্রটাই আমরা স্রোতের বেগ দেখতে পাচ্ছি। দেখেন স্রোত কিভাবে চলতেছে, এইভাবে চলতেছে না? এইটা হচ্ছে নৌকা, এইটা নৌকা। ওকে, এইটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা। ওকে, এটা হচ্ছে নৌকা। ক্লিয়ার? এইবার এই যে স্রোত তো এইভাবে চলতেছে তাই না? তাহলে তবে বামে অথবা ডানে, কিন্তু আমরা সবসময় যেহেতু আমরা খাতা কলমে করতেছি, আমরা তো প্র্যাকটিক্যালে করতেছি না, এই জন্য সবসময় আমরা ধরে নেব এটা ডানে। ওকে, তাহলে স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ ইউটা কি করতেছে, ডানে কাজ করতেছে। মান দেওয়া থাকবে। ওকে, এটা মান দেওয়া থাকবে যে ইউ সমান সমান সামথিং সামথিং একটা মান দেওয়া থাকবে, 10, 20, 30, 40, 50 যা দেওয়া থাকে দেওয়া থাকুক, সমস্যা নেই। বাট আমরা কি বুঝলাম যে স্রোতের বেগ হচ্ছে এই যে এই একটা ভেক্টর দেওয়া থাকবে, এই ভেক্টরের মান দেওয়া থাকবে। আসলে কি জানেন, যে এইটা হচ্ছে ঠিক আছে, এইটা সবসময় পি ভেক্টর দেওয়া থাকে, পরে ওরা পরে বুঝবেন, আগে হচ্ছে এইটুকু বুঝেন যে হচ্ছে স্রোতের বেগ ইউ সমান সমান এত দেওয়া থাকবে। এই যে নৌকার নিচে যে স্রোত যায় সেই স্রোতের বেগ। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। এইবার আমরা আসি ভি। ওকে, ভি দ্বারা কি বোঝায়? আমরা জানি ভি দ্বারা এমনি নর্মালি কি বোঝায়, নর্মালি বোঝায় হচ্ছে শেষ বেগ। কিন্তু এখানে তো আমরা বলতেছি হচ্ছে, স্রোতের। হ্যাঁ, আমরা করতেছি হচ্ছে নদী নৌকা, তাহলে তো আমরা এখানে শেষ বেগ কাহিনী করতে পারবো না। সেজন্য আমাদের পরিচয়টা আগে ছুটস্থ রাখতে হবে। ওকে, আপনি কি ঘুলাবেন জানেন? এই ইউ আর এই ভি ঘুলাবেন, যে ভি মানে কি, ইউ মানে কি। ওকে, এইটা হচ্ছে ভি। এই ভিটা, এই যে আমি দেখাই দিছি, দেখেন আমি আবার ক্লিয়ার করে দিই। এই দেখেন আমি দেখাই দিচ্ছি, কিন্তু ভিটা কি, ভিটা হচ্ছে নৌকার বেগ। নৌকা, মাঝি, সাঁতারু, মানে যেই ওই পাড়ে যাচ্ছে, এটা তো অপর পাড় তাই না? অপর পাড়, নদীর অপর পাড় এটা।
এখন সে যেই যাক, নৌকা গেলে নৌকার বেগ সেটা ভি, যদি মাঝি যায় তাহলে মাঝির বেগ ভি, যদি সাঁতারু যায় তাহলে সাঁতারুর বেগ ভি। ক্লিয়ার? যে কোনো একটা বলবে। এই প্রশ্নে আমি নৌকা বলতেছি, অন্য প্রশ্নে আপনার মাঝি বলতে পারে বা সাঁতারু বলতে পারে, যে এই পাড়ে আছে, এই পাড়ে ধরেন আপনার পিয়াল ভাই আছে, এখানে সাঁতার কেটে 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 ও ওই পাড়ে যাবে, তাহলে এখন ওর বেগ কত? তাহলে কি সেটা কি হবে বলেন তো? হ্যাঁ, সেটা আমরা ভি ধরবো। এটা হচ্ছে একটু মনে রাখবেন। আর ইউটা হচ্ছে কি স্রোতের বেগ, পানির বেগ। ওকে, আর ভিটা হচ্ছে নৌকা মাঝি বা সাঁতারুর বেগ। ওকে, আর ডিটা কি? ডিটা হচ্ছে প্রস্থ। আমরা ডি দ্বারা কি বোঝাতাম? ডি দ্বারা ঘনত্ব বোঝাতাম, তারপরে হচ্ছে দূরত্ব বোঝাতাম, তয় বাই ঘনত্ব বা হচ্ছে দূরত্ব। ওকে, আমরা এগুলো বোঝাতাম এক এক সময় এক একটা। বাট আমাদের যখন নদী নৌকার কথা বলবো তখন ডি হচ্ছে ইকুয়াল টু প্রস্থ। ওকে, প্রস্থ। এই যে তাহলে প্রস্থ মানে কি? নদীর এক পাড় হইতে আর এক পাড়ের দূরত্ব। ওকে, নদীর এক পাড় হইতে আর এক পাড়ের দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলেন। ঠিক আছে, আমাদের ক্লিয়ার যেহেতু হয়েছে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে আসি। এটা নেক্সট স্লাইড তো? হ্যাঁ, এটা নেক্সট স্লাইড। ওকে, এখানে আর একটা কথা, সেটা হচ্ছে এখানে আর একটা পরিচয় আছে। দেখেন, এই পরিচয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এইটা যেমন আপনি এখানে ঘুলাবেন ইউ আর ভি এর মধ্যে, এই জিনিসটা ঘুলাবেন, এর মধ্যে আলফা আর থিটাটাও ঘুলাবেন। ঠিক আছে, বাট আমি আছি, নো টেনশন। ওকে, আলফা মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন যে আলফা হচ্ছে বড় কোণ, বড় কোণ, বড় কোণ। ওকে, আর থিটা হচ্ছে ছোট কোণ। তাহলে আমি যদি বলি একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বলেন তো আলফা কোনটা আর থিটা কোনটা? ইয়েস, এইটাই। আমরা এইভাবে মনে রাখবো, তাহলে আমাদেরকে একেবারে মানে কোনো গুলানোর কোনো কথা নাই। আমাদের অত টপিক দিয়ে মনে রাখা দরকার আছে? দেখেন, তাও আমি লিখে দিছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা স্রোত এবং মাঝি বরাবর, মাঝি বা সাধারণ লিখছি কি? ধর, এখানে সাধারণ হবে না, এসব কোনতে লিখছি আমি কে জানি। যাই হোক, মাঝি বা সাঁতারু হবে, সাঁতারুর মধ্যবর্তী কোণ। ওকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, বা এটা আমি পরে বোঝাচ্ছি, এই চিত্র বোঝানো হচ্ছে না, আরেকটা চিত্র আছে পরের স্লাইডে, ওখানে বোঝাই দিব, সমস্যা নেই, জাস্ট পড়ে রাখবেন, মুখস্থ এইভাবে করে রাখবেন। আর থিটার পরিচয় কি? থিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর এবং স্রোতের মধ্যবর্তী কোণ, যে কোনো একটা ভেক্টর এবং স্রোতের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, একেবারে শর্টকাটে এইভাবে রাখবো যে জি। বলতেছিলাম যে মাঝে মাঝে একটু শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। এইটা তো হয়তো অন্যদেরও কি এরকম সমস্যা হচ্ছে নাকি? জি না ভাই, আমরা সমস্যা হন না। ও, তাহলে হচ্ছে আপনার একটু নেটের সমস্যা হয়তো। ঠিক আছে ভাইয়া, অনেকে ক্লাসে জয়েন ওকে ভাইয়া। জয়েন করতে পারেনি কেন? আমি তো হচ্ছে আমি এখানে বসে আছি জয়েন করানোর জন্য। লিঙ্কে ক্লিক করতে বলেন, লিঙ্কে ক্লিক করলে তো আমি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে বুঝি না। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি শুরু করুন। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমাদের কনসেপ্ট হচ্ছে এই। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে এইটা। ওকে, একদম ওই চিত্রাই, বাট আমরা একটু মডিফাই করতেছি, আস্তে আস্তে একটু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই জায়গা থেকে এইটা হচ্ছে অপর পাড়, মানে নদীর এই পাড়ে আমি দাঁড়ায় আছি এই জায়গায়। এখন আমি সোজা তো এই জায়গায় যাইতে চাই। ওকে, এই জায়গায় যাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা এরকম হওয়া উচিত। দেখেন, যে সাঁতারু যাচ্ছে এই দিকে, এই যে এখান থেকে শুরু করে দেখেন এইদিকে 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 এইদিকে, এইভাবে করতে করতে এই জায়গা, এটা হচ্ছে মাঝি বা সাঁতারু বা হচ্ছে নৌকার বেগ। ওকে, এই যে কিউ ভেক্টরটা। ওকে, এটা তো একটা ভেক্টর। আর এই পাশে কি করলাম? এই পাশে হচ্ছে লব্ধি ভেক্টর আছে একটা, লব্ধি ভেক্টর, এই যে এই লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার? এইবার দাঁড়ান একটু মুছে দিই। সবাই ক্লিয়ার হয়েছে? এটা এখানে একটা হচ্ছে আর একটা হচ্ছে লব্ধি ভেক্টর। ওকে, ঠিক আছে, এখানে আমরা দাঁড়ায় আছি। ওকে, একেবারে দাঁড়ায় আছি এখানে। এখন আমরা নদীর এই পাড়ে যাইতে চাই, নদীর এই পাড়ে। বলিনি যে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় নাকি এই জায়গায়। আপনি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, মানে পুকুর পাড়ের অপর পাড়ে যাইতে চাচ্ছেন। এখন আপনি এই জায়গায় যাইতে পারেন, এই জায়গায় যাইতে পারেন, এই কোনায় যাইতে পারেন, মানে ইচ্ছা আপনার। ওকে, এইটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা কি করব? আমরা সব সময় আমরা একটু বেঁকে যাওয়ার চেষ্টা করবো, কারণ নদীতে তো স্রোত আছে,
নদীর স্রোত আছে না, এইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে না? তাহলে ও যদি এই বরাবর যায়, মানে একটু কুনা করে, তাহলে ওই নদী কী করবো, ওকে ঠেলে দিয়ে যাবে না? তাহলে ঠেলে ঠিকই ও যদি এই বড়, ঠিক আছে আমি আবার আরও ভালো করে বোঝাচ্ছি। দেখেন এখানে দেখেন, আপনার এই হচ্ছে একটা নদীর পাড়, এই আর একটা হচ্ছে নদীর পাড়, ঠিক আছে? ওকে, এখন আপনাকে বলেছে এই জায়গাটায় পৌঁছাতে, ওকে, এই জায়গায় একটা ফ্ল্যাগ টাঙানো আছে, এখানে পৌঁছাতে। ওকে, এখন আপনি যাত্রা শুরু করেছেন এখান থেকে। এইবার আপনি বলেন তো, আপনি কি এই সোজাসুজি যাবেন? সোজাসুজি যাবেন কি? না ভাইয়া, না। সোজাসুজি পৌঁছাতে পারবেন না, কারণ নদীতে স্রোত আছে। যদি বলে দিত যে নদীটি স্রোতহীন নদী, তাহলে আমি সোজাসুজি যাইতে পারতাম। পুকুরের ক্ষেত্রে পুকুরে কি স্রোত থাকে? এই জন্য আমরা এই পাড়েতে ওই পাড়ে সাঁতার কেটে যাইতে পারি। বাট নদীতে দেখবেন যে আপনার কি করতেছে, স্রোত, এই যে স্রোতগুলো কি করতেছে, আপনার ধরেন নৌকা এখানে, ওকে, এই হচ্ছে আপনার নৌকা, এই নৌকাটাকে ঠেলে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে। এখন তাহলে আমরা কি করি জানেন? আমরা যদি ওই পাড়ে ওই জায়গায় যাইতে চাই, তাহলে কি করি, একটু কুনা করে যাই, ঠিক আছে, যাতে স্রোতের সাথে, এই যে আমি যদি এই বরাবর না যাই, আমি যাইতে হবে এখানে। ওকে, দাঁড়াও আর একটু হচ্ছে ক্লিয়ার করে দিই, বুঝতে পারতেছো কিনা অবশ্যই বলবা। ওকে, আমি যদি এই পাড়ে এই জায়গাটায় যাইতে চাই আর এখান থেকে রওনা দিই, তাহলে যেহেতু নদীতে স্রোত আছে, নদী আমাকে ঠেলে ডান দিকে পাঠাচ্ছে, আমি এই বরাবর যাব, ঠিক আছে, এই বরাবর যাব। এই বরাবর গেলে বেনিফিট কি, এ তো নদীর স্রোত, আমি যাচ্ছি এই বরাবর, একটা অ্যাঙ্গেল করে নদীর স্রোত আমাকে ঠেলে ঠিকই এই জায়গার থেকে এই জায়গায় এসে দেবে। তখন আমি দেখবো যে আমি এই বরাবর গেছি, বাট পৌঁছাইছি আমি এই বরাবর। ক্লিয়ার কথা? জি ভাইয়া। ওকে ভাইয়া আরেকবার একটু বুঝুন। ওকে, অবশ্যই বোঝাবো, কেন বোঝাবো না। ঠিক আছে, আমরা আবার কেটে দিই। দেখেন, আপনার যারা বুঝছেন তারা আবার ক্লিয়ার হয়ে নেন, আর যারা বোঝেননি তারা আবার বুঝে নেন। দেখেন, আপনার এই একটা নদীর পাড়, এই আর একটা নদীর পাড়, ওকে, এখানে একটা ফ্ল্যাগ পোতা আছে, এই ফ্ল্যাগে আপনাকে ধরতে হবে। আপনি আছেন এখানে, ওকে, এখানে আছেন আপনি। এইবার নদীতে স্রোত যাচ্ছে বাম থেকে ডানে, সব সময় বাম থেকে ডানে। আপনি যেন প্রশ্ন খুঁজতে যাবেন না যে কোন দিকে স্রোত যাচ্ছে, সব সময় স্রোত যাবে বাম থেকে ডানে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? জি ভাইয়া। এখন আপনি যদি এখান থেকে এই জায়গায় পৌঁছাতে চান, এই জায়গায় পৌঁছাতে হবে। এখন আপনি তো মনে বলবেন যে ভাই আমি এখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে টান দেবো, একবারে এখানে চলে আসবো, কিন্তু না, আপনি তো এখানে পৌঁছাতে পারবেন না। যদি আপনি সোজাসুজি এইভাবে যান, তাহলে আপনাকে কী হবে জানেন, স্রোত আপনাকে ঠেলে এই দিক নিয়ে চলে যাবে, নিয়ে যাবে না? যাবে কি না বলেন? জি ভাইয়া, বুঝেছেন কথা নাকি বোঝেননি? বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি ধরেন এখানে যাইতে চান, ওকে, এখান থেকে রওনা দিবেন। এখন স্রোত, আপনার স্রোত তো বইছে বাম থেকে ডানে, তাহলে আপনি যদি এই বরাবর যাইতে চান, এই বরাবর, বাট আপনি এই বরাবর যাইতে পারবেন না। আপনাকে যদি এই বরাবর যাইতে চান, আপনাকে এই জায়গায় পৌঁছাই দেবে, স্রোতে ঠেলে নিয়ে যাবে। আপনি পৌঁছাইতেছিলেন এখানে, আপনার ফ্ল্যাগ ছিল এখানে, গন্তব্য এখানে, বাট আপনাকে নদীর ঠেলে নিয়ে এই জায়গায় পৌঁছাই দিচ্ছে। তাহলে এই বরাবর একটা দাগ, এই বরাবর পাঠাই দিচ্ছে আপনাকে। বাট এখন আপনাকে কি করতে হবে? তাহলে আপনি ভাবলেন যে প্ল্যান বি করা যাক। তাহলে প্ল্যান বি, যেহেতু নৌকা মানে নদী আমাকে ঠেলছে, মানে স্রোত আমাকে ঠেলা দিচ্ছে, তাহলে আমি একটু প্ল্যান বি করি। সে প্ল্যানটা বি হচ্ছে এরকম, যে আমি ওই স্রোতের ওই যে অনুকূল প্রতিকূল পড়ছেন না, জি ভাইয়া, ওই কনসেপ্টটা, ওই কনসেপ্টটা যে আমরা স্রোতের বিপরীতে যাইতে চাচ্ছি এবং স্রোতের সাথে বাজি মারবো যে আমরা এই জায়গায়, উদ্দেশ্য থাকবে আমার এখানে, বুঝছেন, উদ্দেশ্য থাকবে এখানে যে আমি এখানে পৌঁছাবো। তাহলে এই যে এখানে যাত্রা শুরু করব, আমি তো এখানে জীবনে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের নৌকা ঠেলা দিচ্ছে, নৌকারে আমাদের স্রোত, এই যে এইভাবে স্রোত ঠেলা দিচ্ছে, ওকে, স্রোত আমাদের নৌকাটা ঠেলা দিচ্ছে। এই ঠেলা দিয়ে কি করবে, এই যে ডাক্তারে আমার এখানে পৌঁছায় দিবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কোনো সমস্যা থাকবে অবশ্যই বলবেন, কিন্তু আগে থেকে বললেন না যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি, পরের জন্য যে দেখা গেলো সমস্যা। ওকে, এরকম যেন না হয়। ওকে, এইবার আসেন তাহলে এই কনসেপ্টটা দেখান। তাহলে এই চিত্রের সাথে এটা মিলান, তো এই চিত্রের সাথে এই চিত্রটা মিলান, একটু ভালো করে দেওয়া আছে যে এটা হচ্ছে নদীর ওপার, আর এই যে আমরা হচ্ছে এই জায়গায় যাইতে চাইছিলাম, ওকে, এই জায়গায় যাইতে চাইছিলাম, বা আপনার এই জায়গায় যাইতে চাইছিলাম। এখন স্রোত তো এই পাশে আমাকে নিয়ে যাচ্ছে, তাই না, ঠেলা দিচ্ছে নৌকাকে।
নৌকাকে বাম থেকে ডানে ঠেলা দিচ্ছে, তাহলে কি করব আমরা একটু ব্যাকা করে রওনা দেবো, এইভাবে রওনা দিলাম এই দিকে, মানে আমরা এই গন্তব্যে এই জায়গায় পৌঁছাবো। মিথ্যা কথা বললাম যে আমরা, তুমি যতই ঠেলা দাও না কেন আমি এখানে যাব, বাট আমরা তো মনে মনে জানি যে আমরা তো পৌঁছাবো এখানে। এইবার এই যে এই পাশে স্রোত ঠেলা দিচ্ছে 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 দিচ্ছে, ও ঠিকই দেখবেন যে এই বরাবর বা এই বরাবর পৌঁছাই গেছে। আমরা এটাই বেরো করব। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এইবার আমরা আলফার পরিচয়টা আর ইসের পরিচয়টা একটু ক্লিয়ার করব এখানে, তারপরে এই স্লাইডটা শেষ করব। ওকে, কারণ আলফার পরিচয়টা আর থিটার পরিচয় আলফাই বের করতে বলবে। আপনাদের গতে যদি নদী নৌকা পড়ে তাহলে গতে আলফা বের করতে বলবে, এই আলফাটা বের করতে বলবে। আর এই আলফাটা কি, এই যে এই কোণটা, এই যে এটা কত কোণ কত ডিগ্রি সেটা বের করতে পারবে গতে। জাস্ট একটুখানি ক্যালকুলেশন করলেই মার্ক। সব শেখাবো আজকে ইনশাল্লাহ। ওকে, দেখেন এখানে আলফার পরিচয়টা কি বলছিলাম, দেখেন আলফার পরিচয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটুকু আমরা আগে দেখি। তাহলে দুইটা ভেক্টর কি কি আছে এখানে বলেন তো? পি ভেক্টর, কিউ ভেক্টর। ইয়েস, লব্ধি ভেক্টর সেটা পরে কথা, ওটারও তো বেরো করবো আমরা। এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর। ওকে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা কিন্তু এই অংশটারে বিবেচনা করব না, এই আরের অংশটা কিন্তু নাই, ধরেন আরের অংশটা নাই। ঠিক আছে, আমি আর একটা চিত্র এঁকে দেখাই। ঠিক আছে, এই চিত্রটাই। ওকে, এই যে ধরেন এরকম একটা দাগ আছে। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর এই বরাবর যেটা আছে নিচের দিকে এটা তো স্রোতের বেগ, তাই না? এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এইবার আলফার মান কতটুকু বলেন তো? দুইটা ভেক্টরের, আমি বলেছি তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে দুইটা ভেক্টর কি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে আলফা। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এইবার দেখেন তাহলে এই চিত্রে আমরা আসি। এই চিত্রই কি, এই দেখেন পি একটা ভেক্টর, এই যে ডান দিকে গেছে, এইটা তো স্রোতের বেগ। ওকে, আর কিউ একটা ভেক্টর, সেটা হচ্ছে মাঝি বা সাধারণ বেগ। তাহলে বলিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, তাহলে এইটা বরাবর আমরা এইটা টেনে দিই। তাহলে এই টোটালটা হচ্ছে, এটা কিসের মান বলুন তো? আলফা। Yes, এইটা হচ্ছে আলফা। হ্যাঁ, এইটা হচ্ছে আলফার মান। এইবার একটা যদি আলফা পাই, এবার দেখেন আমি আর এবার চলে আসতেছি আমরা হচ্ছে ইসের কনসেপ্টে। দাঁড়ান একটু মুছে নিই এটা। ওকে, এবার আমরা এটা তো আমরা থিটা বললাম যে এটা আলফা। এবার আরো ভাবে বলা যায়। ওকে, দেখেন এবার পরের অংশ, যে আলফা বলতে আরো কি বোঝায়? স্রোত এবং মাঝি বা সাঁতারুর বেগ। আরে আল্লাহ রে, প্রত্যেক জায়গায় সাধারণ লেক্সিকা সাঁতারু হবে। ওকে, নন্দসাকার তয়াকার রয়রস্য, সাঁতারুর বেগ। ওকে, এটা সাঁতারুর বেগ হবে। ঠিক আছে, দেখেন যে স্রোত এবং মাঝি, এই যে স্রোত এবং মাঝি কিন্তু কিউ। ওকে, প্রশ্নে কিন্তু কিউ টিউ দেওয়া থাকবে না, স্রোত এবং মাঝির বেগই দেওয়া থাকবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে। ওকে, এই জন্য প্রত্যেকটা চিত্র মুখস্থ করে এরকম এখন নিজে নিজে আঁকাবেন, আঁকায় দেখবেন যে কোনটা কিউ কোনটা এরকম। ওকে, স্রোত মাঝি বা সাঁতারু একই কথা। স্রোত এবং মাঝি বা সাঁতারুর মধ্যবর্তী কোণ, দেখেন ওয়েট এখানে স্রোত, ও হ্যাঁ ঠিক আছে, দেখেন এইটা স্রোত না, স্রোতের দিক, মানে স্রোতের দিক কোনটা? এই যে পি ভেক্টর। ক্লিয়ার? পি ভেক্টর স্রোতের দিক, এটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এই যে স্রোতের দিক এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা আমরা ক্লিয়ার। আর আমরা যদি বলি যে সাঁতারুর বেগ কোন দিকে, সাঁতারুর বেগ হচ্ছে কিউ ভেক্টর। তাহলে দেখেন এখানে বলেছি স্রোত বা মাঝি বা সাঁতারুর বেগ, এটা তো সাঁতারু তাই না, সাধারণ না, এটা সাঁতারু। তাহলে মাঝি আর সাঁতারু এখানে আছে, আর স্রোত কোথায় আছে? এখানে। তাহলে এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ, এই দুইটা ওকে, এই দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এইটা তো আলফা না? এই জন্য আমি বলেছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটাও আলফা। আর স্রোত, এই যে স্রোত মানে পি ভেক্টর, স্রোত বলতে কিন্তু পি ভেক্টরকে বোঝাচ্ছে। এবং মাঝি বা সাঁতারুর মধ্যবর্তী কোণ, এই যে মাঝি বা সাঁতারুর কিউ ভেক্টর, এইটারও মধ্যবর্তী কোণ আলফা। ক্লিয়ার? কথাটা একটু ভিন্ন, বাট আমরা উত্তরই পাচ্ছি যে হচ্ছে আলফা। ক্লিয়ার সবাই? ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এইবার আমরা থিটাতে আসি। থিটা কি জিনিস? থিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর, হয় আপনি দাঁড়ান এখানে একটু ক্লিয়ার করি আমরা এটা, ওয়েট, আমরা হচ্ছে ক্লিয়ার করি একটু। এখানে ভেক্টর কয়টা জানো?
দুইটা, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এখন বলেছি যে কোনো একটা ভেক্টর আপনি পি নিতে পারেন বা কিউ নিতে পারেন, যে কোনো একটা আপনি পি নিয়ে কাজ করতে পারেন বা কিউ নিয়ে কাজ করতে পারেন, বাট আমি সবসময় বলবো যে আলফাটা যেহেতু আমরা টোটালটাতে ধরতেছি তাহলে আমরা নিচেরটা নিয়ে কাজ করবো, অবশ্যই পি মানে নদীর স্রোতের সাথে ধরবেন, ঠিক আছে? তাহলে যে কোনো একটা ভেক্টর এবং স্রোতের মধ্যে স্রোতের যে কোনো একটা ভেক্টর এবং স্রোত, ধর এসব জায়গায় ভুল করলাম কেন, এখানে স্রোত হবে না, এখানে হচ্ছে লব্ধি হবে। ওকে, ল বয় ধৈরস, আজকে একটু এত ভুল যাচ্ছে কেন আমার। ওকে, তাহলে কি বুঝলেন, যে কোনো একটা ভেক্টর হয় আপনি কিউ ধরতে পারেন নয়তো পি ধরতে পারেন। ওই যে কারণ কি মনে আছে, ট্যান থিটা সমান সমান কি বলেন তো সূত্রটা? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কিউ কজ আলফা। আলফা। এইবার দেখেন, এই যে আমরা পির সাথে ধরলে, এই যে পির সাথে থিটা ধরেছি সেজন্য এই সূত্র খাটবে। আর যদি আমরা এই থিটাটারে উপরে ধরতাম এই বরাবর, তাহলে কি ধরতাম, তাহলে এই কিউ হচ্ছে পির কাছে বসতো, পি যাইতো উপরে। সবাই জানেন তো এটা, তাই না? গত ক্লাসে আমি শেখাইছিলাম, যাদের এটা জানেন না তারা গত ক্লাসটা করে নেবেন। তাহলে এখানে বলেছিলাম যে কোনো একটা ভেক্টর, এই যে আপনি কিউ ধরেও নিতে পারেন বা পি ধরে নিতে পারেন, বাট আমরা সব সময় চেষ্টা করব পি ধরে করার। ওকে, সব সময় পি ধরে করার, কারণ এইটা ধরতে গেলে আমাদের একটু কেমন জানি অ্যাবনর্মাল মনে হচ্ছে, দেখলে কীরকম একটা লাগতেছে। ওকে, সেজন্য সব সময় আমরা কিউ ধরা মানে পি ধরে চেষ্টা করব। ওকে, তাহলে যে কোনো একটা ভেক্টর আমরা পি ধরি, তাহলে পি এর সাপেক্ষে সূত্র কিরকম আসবে বলেন তো একজন, বলেন। কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সাইন আলফা হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এইটা হবে আমরা পির সাথে ধরলে। আর যদি কিউর সাথে ধরতাম তাহলে ওইরকম জাস্ট এখানে পি হতো আর এখানে পি হতো আর এখানে হচ্ছে কিউ হতো, এটাই তফাৎ। সেটা বলেছি যে কোনো একটা ভেক্টর আপনি কিন্তু এই পি এর সাথে ধরতে পারেন বা কিউর সাথে ধরতে পারেন। এবং লব্ধি, এই যে লব্ধি আর এর সাথে, মানে আর এর সাথে যেটা ধরবো সেটা হচ্ছে থিটা, ক্লিয়ার? আর এর সাথে লব্ধির সাথে যেটা ধরতেছি সেটা থিটা, আর আমি এই পি ভেক্টর মানে দুইটা ভেক্টরের মধ্যে যেটা ধরতেছি সেটা আলফা। সবার ক্লিয়ার কি দুইটা, এই আলফার পরিচয় আর কিউ এর থিটার পরিচয়? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এইটা কিন্তু আপনার পরীক্ষার হলে ঘুলাবে, আমারও ঘুলাইছে, অন্যদেরও ঘুলাইছে। সুতরাং আমি বড় ভাই হিসেবে আপনাদেরকে একটা সাজেস্ট করতেছি, যেখানে ঘুলাবে, সুতরাং অবশ্যই একটু দেখে নেবেন। ওকে, অবশ্যই একটু দেখবেন যে এই জিনিসটা যাতে আপনার না ঘুলাই। এই জন্য আমি বলেছি প্রথমে যে হচ্ছে আপনার ইগুলো মুখস্থ করে রাখতে, যে আলফা, তারপরে হচ্ছে থিটা, তারপরে হচ্ছে ইউ, তাহলে কি লাগতেছে ইউ, তারপরে ভি, তারপরে হচ্ছে আলফা, তারপরে থিটা, এই পরিচয়গুলো যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমি কিন্তু সামনের ক্লাসে এসে ধরবো যে কোনটা দ্বারা কি বোঝায়, একদম নাম ধরে আপনারা যে কজন মিটিংয়ে থাকবেন সবার কিন্তু ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন একদম ওই নেক্সট স্লাইডে আসেনি। ওকে, এইবার আমরা নদী এতক্ষণ বেসিক বুঝতেছিলাম, এইবার আমরা হচ্ছে সূত্রের মধ্যে প্রবেশ করতেছি। ওকে, নদী নৌকা রিলেটেড কনসেপ্ট কেস 1 আমরা পড়বো হচ্ছে কেস 1, কেস 2, কেস 3। ওকে, কেস 1 আর 2 মিলায়ে হচ্ছে একটা প্রশ্ন হবে, মানে এক ধরনের প্রশ্ন হয়, আর 3 দিয়ে আর একটা প্রশ্ন বোঝায়। ওকে, 1 আর 2 হচ্ছে সিমিলার প্রায়, আর 3টা একটু আলাদা, মানে এই দুইটা মিলে একটা আর এই 3 নাম্বার একটা, ক্লিয়ার? ওকে, আর চিত্রগুলো আপনি কিন্তু চিত্র মুখস্থ রাখবেন। এরকম আমি যদি বলি যে প্রশ্নটা কোন নাম্বার কেসের সাথে মিলতেছে, আপনি বলবেন ভাইয়া কেস 1 এর সাথে মিলতেছে, মানে আপনি এরকম চিত্র আঁকে রাখবেন যে এরকম গেছিল, আর এখানে আর গেছিল, আর এখানে কিউ গেছিল, আর এখানে হচ্ছে পি গেছিল, এরকম। তাহলে চিত্রটা অবশ্যই মুখস্থ রাখবেন। 3টা কেসে 3টা চিত্র আছে, 3টা চিত্র থেকে আপনাদের বোর্ড পরীক্ষায় আসবে, এর বাইরে কিছুই আসবে না, ক্লিয়ার? ওকে, সমস্যা নেই, আপনাদের আসবে কি আসবে না সেটা আমি এই ক্লাসের লাস্টের দিকে প্রমাণ দিয়ে দেখাই দিচ্ছি, ওটা নিয়ে সমস্যা নেই। ওকে, এই যে সেম টু সেম প্রশ্ন, নদীর অপর পার। এইবার এখানে তো কিছু বোঝা লাগতেছে, কারণ একদম সেম টু সেম চিত্র, তাই না? এখানে একটা জিনিস লিখেছি, দেখেন টি লিখেছি, আর লিখেছি, আলফা লিখেছি, থিটা লিখেছি, মানে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, ওকে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আপনি এইগুলো বের করতে হবে। ওকে, আপনাকে বলতে পারে সময় বেরো করো, মানে টি বেরো করো, আপনাকে বলতে পারে যে লব্ধি বেরো করো, আপনাকে বলতে পারে যে আলফা বেরো করো, আপনাকে বলতে পারে থিটা বেরো করো। এই 4টা প্রশ্নই করবে আপনাকে,
গতে বলে দেবে আলফা বেরো করতে, আমি এইটা শিওর, বাট সময় বেরো করতে এইটা 100% শিওর। আর ঘতে যে বলবে যে পারাপার হতে পারবে, কার সময় কম লাগবে কার বেশি লাগবে, দুইটা চিত্র দেবে, এরকম দুইটা চিত্র দিয়ে বলবে এরকম। আমি লাস্টে দেখাই দিব, সমস্যা নেই। এই বন্ধু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে বুঝতে কি কষ্ট হচ্ছে? দম সাইডে দিচ্ছেন? জি না ভাইয়া। ওকে, তাহলে আপনাদের কি বুঝলেন যে প্রত্যেকটা কেসের, এই যে কেস 1 শিখতেছি, কেস 1 এর টি শিখবো, আর শিখবো, আলফা শিখবো, থিটা শিখবো। তারপরে কেস 2 এর সেম টু সেম টি শিখবো, আর শিখবো, আলফা শিখবো, থিটা শিখবো। প্রত্যেকটা কেসের এই যে 1 2 3 নাম্বার কেস, প্রত্যেকটার এইগুলো সূত্রগুলো ঠুটস্থ রাখবো, একেবারে ঠুটস্থ। এছাড়াও আরও দুটো সূত্র আছে, সেটা আলাদা, বাট এইগুলো আগে ঠুটস্থ রাখবো, এইগুলো থেকে একদম আসবেই আসবে। ওকে, ঠিক আছে, আমরা বুঝলাম। ওকে, এখন আর একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে দিই, নাহলে পরে যে সমস্যা হবে। এই কিউ দ্বারা কি বোঝায় জানেন? এই যে সাঁতারু বা মাঝির বেগ, এটা দিয়ে কি বোঝায় বলেন তো? সাঁতারু, মাঝি বা নৌকার বেগ, নৌকার বেগ কি ছিল সেটা বলেন তো? ভি ছিল, ভি। মানে এই কিউ ভেক্টরের মান যদি 10 হয়, তাহলে সেটা কিন্তু আসলে কার মান বোঝাচ্ছে? ভি এর মান বোঝাচ্ছে না? নৌকা। হ্যাঁ, ইয়েস, নৌকা, মাঝি বা সাঁতারুর বেগ সেটা বোঝাচ্ছে। আর এই পি বরাবর, এই পি ভেক্টর যদি বলে দেই যে পি ভেক্টর তোমার হচ্ছে আসে 20, তাহলে এইটা কি বোঝাচ্ছে? এই পি ভেক্টর বোঝাচ্ছে আমার ইউ। হ্যাঁ হ্যাঁ, এই যে স্রোতের বেগ, এই স্রোতের বেগ কিন্তু এই দিকে বোঝাচ্ছে, সবসময় এই দিকেই বোঝাবে, কোনো সময় উল্টো দিকে পাবেন না, কোনো জায়গায় পাবেন না উল্টো দিকে, এই উল্টো দিকে যাওয়া যায় না, সেই জন্য ডান দিকে বোঝায় সবসময়। ওকে, এই জন্য আপনারা এইভাবে মুখস্থ করে নেবেন। কোন জায়গায় কাজে লাগবে না জানেন? এটা এটা আমি কেন শিখালাম? আপনার এই যে লব্ধি বের করার সূত্র কি শিখে আসছেন? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, ঠিক আছে? 2 PQ কজ আলফা, এইটা শিখে আসছেন না? বাট এখন এই প্রশ্ন করতে গেলে কি করতে হবে না জানেন? এই পি জায়গায় কি বসাবো বলেন তো? ইউ। ইউ। তাহলে হ্যাঁ, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2UV কজ আলফা। তাহলে মানে জাস্ট আমরা পরিবর্তনটা করতেছি, কারণ ভেক্টর তো লিখতেছি না, আমরা ভেক্টরের মান দিয়ে লিখবো। আমাদের বলে দেবে যে স্রোতের বেগ এত আর হচ্ছে মাঝির বেগ এত, তখন আমরা হচ্ছে এখানে ইউ আর ভি এর মান বসাই দিব, কাম শেষ আমাদের। ক্লিয়ার? এই জন্য কনসেপ্টটা আপনাদের একটু বুঝাই রাখলাম, নয়তো হঠাৎ করে দেখলে আপনি বলবেন যে আল্লাহ, পিয়াল ভাই তো শেখায়নি, কোনটা আসলো এটা। এই জন্য সব কিছু দিয়ে দিলাম। এইবার এই সেম টু সেম চিত্র, দেখেন তীর চিহ্ন দিয়ে এদিক বুঝাই দিছি, সেম টু সেম তীর চিহ্ন মানে চিত্রটা এই পাশে দিছি, আর এখানে একটা মাঝি দাদাকে এসে বসাই দিছি, যে মাঝিটা আসলে কোন দিকে যাচ্ছে, মানে একটু ফিল নিয়ে আসার জন্য, যে প্রশ্নটা পড়তেছে না একটু ফিল আসে যাতে, ঠিক আছে? এটা ধরেন আপনাদের পিয়াল ভাই টুপি মাথায় দিয়ে নৌকা চালাচ্ছে, সে হচ্ছে এই দিকে যাচ্ছে, বাট এইদিকে স্রোতের টানে, স্রোতে আপনাকে একে ঠেলা দিয়ে, এই যে মাঝি যাচ্ছে, ধরেন যাইতে যাচ্ছে এখানে, ওকে, বাট ওকে তো নৌকা ঠেলা দিলে এই বরাবর চলে যাবে ও, তাই না? বাট ওর যদি একটু বুদ্ধি থাকে আপনাদের পিয়াল ভাইয়ের, তাহলে ও আগে থেকে একটু কোনা করে এই জায়গায় যাতে যাবে, তাহলে এই জায়গা থেকে ঠিকই ঘুরে এখানে চলে যাবে। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো, তার আগে একটু মুছে দিই, নয়তো পোলাপান। ওকে, আমরা সামনের দিকে আগাবো। 1 নাম্বার কেস কিন্তু শেষ, কেস 1 শেষ কিন্তু। ও না, সরি, কেস 1 শেষ হচ্ছে কি করেছে, কেস 1 তো ইগুলোই বোঝায়নি, গেল গা। ওকে ওকে, কেস 1 এবার সূত্রগুলো কি কি সূত্র আছে দেখেন। নদী পারাপারের সময় আপনাকে যদি বলে এই যে মাঝি আছে, এই মাঝির অপর পাড়ে পৌঁছাতে, ধরেন এই জায়গায় বা এই জায়গায়, যে কোনো জায়গায় অপর পাড়ে পৌঁছাতে, এই জায়গায় পৌঁছাতে চাই, সাপোজ এই জায়গায় বা এই জায়গায়, যে কোনো এক জায়গায় পৌঁছাতে চাই, তাহলে ওর সময় কত লাগবে? সময় নির্ণয় সূত্র কি? T=D/V sin আলফা। এইটা কিভাবে মুখস্থ রাখবেন? A+B² আকারে, কোনো সময় প্রতিপাদন করতে যাইবেন না। ক্লিয়ার? জি ভাইয়া। কোনো সময় প্রতিপাদনের দরকার নেই, কারণ আমি গতদিন ক্লাসে ভালো করে বুঝাইছি যে কেন প্রতিপাদনের দরকার নেই। প্রতিপাদন করে আসে লাস্টে আসে আমার এই বসাতে হবে, কারণ দরকার নেই, কোনো দরকার নেই। আর স্যাররা প্রতিপাদন দেখেও না, স্যাররা দেখবে এটা যে T=D/V sin আলফা। দেখেন ভির মান কি? ভির মান হচ্ছে এই যে মাঝি বা সাঁতর মানে কিউ এর মান, ধরেন 20 দেওয়া থাকলো, ওকে, আর হচ্ছে আপনার সাইন আর আলফা ধরেন হচ্ছে আলফা কত? আলফা হচ্ছে 120 ডিগ্রি, সাপোজ 120 ডিগ্রি। আর হচ্ছে এখানে ডি কত দেওয়া থাকবে? প্রস্থ, এই যে নদীর এই প্রস্থ দেওয়া থাকবে যে 10 কিলোমিটার বা হচ্ছে 10 মিটার, যা দেওয়া থাকুক না কেন, তাহলে সবই দেওয়া আছে। তাহলে আপনি শুধু মান বসাবেন, T=D/V sin আলফা। তাহলে এখানে মান বসালে কত হচ্ছে বলেন? উপরে এখানে 10 বসাবো, ডির মান 10, ওকে,
আর ভির মান কত? ভির মান ধরেছি আমি 20, কারণ 20 হচ্ছে কিউ এর মান দেওয়া রয়েছে, আর হচ্ছে সাইন আলফার মান 120 ডিগ্রি। এই বসায় আপনি ক্যালকুলেটর চাপ দিবেন, যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, এটি গতে পড়ে। কতক্ষণ লাগবে আপনার করতে? সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট, তার মধ্যে 3 মার্ক। একদম ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে পরেরটায় চলে যাই। আমাদের প্রথম সূত্র শেষ, আমরা এই যে টি শেষ করে ফেলেছি। ওকে, টি শেষ। তারপরে শিখবো আর। প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে মনে রাখবেন। এইগুলো আপনাদেরকে কেউ বলে দিবে না যে এইটা এটা মনে রাখো বা এইটা এটা লাগে, এরকম কেউ বলবে না। জাস্ট বলবে যে এইগুলো সূত্র পড়লে পড়ো, না পড়লে নাই, এরকম। ওকে, তাহলে লব্ধি নির্ণয় সূত্র কি? আমরা সারা জীবন জানি যে এইটা হচ্ছে লব্ধি নির্ণয় সূত্র, এটা কিন্তু আলফা, এটা কিন্তু এ না, ঠিক আছে? এটা কিন্তু আলফা। ওকে, এর মতো হয়ে যাচ্ছে বা এ দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে আলফা। ওকে, তাহলে লব্ধি নির্ণয় সূত্র কি? লব্ধি নির্ণয় আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। আর এখানে যদি আমার হচ্ছে ইউভির মান দেওয়া থাকে তাহলে ইউভি বসাই দেবো। ক্লিয়ার? জি ভাইয়া। বলেন তো পি সমান সমান কি বসাবো আমরা? বলেন পি সমান সমান কি বসাবো? ইউ 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 ইউ। আর হচ্ছে কিউ সমান সমান ভি। হ্যাঁ, এটা মনে রাখবে। ভি। ওকে, তারপরে আমরা এই সূত্রটা গেল, এই যে আর এর সূত্রটা গেল। তারপরে হচ্ছে আলফা নির্ণয় সূত্র হচ্ছে cos ইনভার্স পি ভেক্টর ডট, এটা কিন্তু ডট, এটা কিন্তু ফুটা না, এটা কিন্তু ডট গুণন। এখন আপনাদের করাইনি, এই আপনার সামনের দিন থেকে আপনাদের ডট গুণন, এই যে ডট গুণন। ওকে, ডট গুণন। ওকে, ডট গুণন, তারপরে হচ্ছে ক্রস গুণন, এগুলো আপনাদেরকে শেখাবো। ওকে, সুতরাং এটা হচ্ছে জাস্ট মনে রাখেন যে এটা হচ্ছে ডট গুণন। ওকে, তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ। মনে আছে যে শুধু পি কিউ থাকলে এটা কি বোঝায় বলেন তো? শুধু পি কিউ থাকলে কি বোঝায়? মনে আছে কারোর? বলেন তো, এই যে আমি একটু মনে করাই দিই, এইভাবে আছে, এইভাবে দ্বারা কি বোঝায় বলেন তো? মান। ইয়েস মডুলাস ইয়েস, মডুলাস অফ এত মানে হচ্ছে মান বোঝায়, মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো, এইটা বোঝায়। তাহলে শুধু আমি এটা ওই যে লেকচারে বলছিলাম যে এটা মান নির্ণয় করা বোঝায়, সেখানে বলে দিয়েছিলাম যে এখানে মনে মনে ধরে নেবেন যে মডুলাস আছে, বা শুধু যদি পি কিউ থাকে এরকম সূত্রে ভেক্টরের ক্ষেত্রে, তাহলে মনে করবেন যে মান বের করতে বলেছে। তাহলে আমরা পি আর কিউ এর মান বের করব এবং পি আর কিউ ডট গুণন করে দিয়ে যেটা পাবো সেটাতে ভাগ করলে আমাদের, তার সাথে আমরা ক্যালকুলেটর চাপ দেবো, দিলে আমাদের আলফা বের হয়ে যাবে। এই প্রশ্নই আলফা বের করতে বলবে না। এই কেস 1-এ জীবনে কোনোদিন আলফা বের করতে বলবে না, বলবে এখানে থিটা বের করতে। ক্লিয়ার? তারপরেও আমি সূত্র দিয়ে রাখছি, কারণ অনেকেই আপনাদের ধরতে পারে, বা অনেক স্যাররা যদি মানে বেসিক চেক করতে যায় যে পোলা মানে বেসিক কতটা স্ট্রং দেখি, এখানে বলে না, তাও একটু বলে দেখি। এই জন্য আর অনেকেই আছে আমাদের যারা বুয়েটে পরীক্ষা দিবে, তাদের তো এইগুলো লাগবেই। ঠিক আছে, এই জন্য একেবারে বেসিক টু অ্যাডভান্স আমাদের প্রথমে লেখা আছে যে বেসিক টু অ্যাডভান্স। কারণটা হচ্ছে এটা যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি আলফা বের করতে পারলে তাহলে এই সূত্র পড়বেন এইভাবে যে আলফা ইকুয়াল টু, হ্যাঁ জি বলেন, কিছু বলবেন? ডট মানে গুণ বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে হ্যাঁ, এখানে আমরা ডট বলতে হ্যাঁ গুণ বোঝাচ্ছে। এখানে আমরা কি শিখেছি বলেন তো, যে 5.5 কত হয় উত্তর বলেন তো? কত হয় উত্তর? 10 25। এই 10 কি করে হয় রে? 25 হবে। হ্যাঁ, তারপরে আপনি 5 গুণ 5 কত হয়? 25। বাট এই ভেক্টরে এই 5 গুণ 5 করলে না 25 হয় না, মানে ডট করলে 25 হয় না। আর যদি 25 হয় তাহলে এইভাবে ক্রস করলে 25 হয় না, মানে এর একটু নিয়ম আলাদা ভিন্ন আছে। এটা তো আমরা বীজগাণিতিক নিয়ম, ওই যে প্রথমে শিখে আসছিলাম না যে বীজগাণিতিক নিয়ম ফলো করে না, মনে আছে? হ্যাঁ, এই জন্য আলাদা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ডট গুণন। এই যে ডট দিছি, এই ডটটা আমরা বলবো যে ডট গুণন, আর এখানে ক্রস দিয়ে যা দিছি সেটা হচ্ছে ক্রস গুণন। এটা আমরা সামনের লেকচারে শিখবো, সামনের দিন ইনশাল্লাহ, বুঝছেন? সামনের দিন আমরা এটা দিয়ে শুরু করব। ওকে, আর এখানে হচ্ছে যে থিটাটা, এখন থিটা বের করা শিখবো এই কেস থেকে। এই যে কেস 1, এই কেস 1-এ কখনোই আপনাকে আলফা বের করতে বলবে না। ওকে, সবসময় আপনাকে বলবে যে থিটা বের করো, সবসময় বলবে যে থিটা বের করো। এখন থিটা বের করার সূত্রটা কি? থিটা বের করার সূত্রটা হচ্ছে ওই যে ট্যান থিটার ওইটা, বুঝছেন? ট্যান থিটার ওইটা,
এই যে আমরা শিখছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ ধরবো, আমরা সবসময় কিউ ধরবো কিন্তু পির সাথে নিব, কারণ এই যে চিত্রটা আমরা থিটা ধরতেছি কার সাথে, পির সাথে। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, ক্লিয়ার? এইভাবে, ঠিক আছে, আমরা সবসময় এইটাই করব, এই সূত্রই দেখব। যদি আমাদের স্যার আমাদেরকে বেসিক চেক করতে যায়, এই থিটাটা এখানে বসাই দেয়, তখন কি করবো বলেন তো? এখানে দিইনি, ধরো এটা দিইনি, কিছু নাই এখানে, কিউ এর সাথে নিব। ইয়েস, তখন আমরা কিউ এর সাথে নিব। এটা আমাদের বেসিক চেক করতে যদি কোনো স্যার কিছু জিজ্ঞাসা করে পড়ে, এগুলো কলেজে জিজ্ঞাসা করে, ঠিক আছে? আমাদেরও করছিল, বাট আমরা তো একটু মানে পাগল টাইপের, সুতরাং আমরা করে গেছি আগে থেকে, সেজন্য পার পেয়ে গেছি। বাট অনেক বন্ধুই জানে না, তাদের অপমান করে কলেজে, কিন্তু বুঝি নাই। যে ওই যে কিউ এর সাথে কি নিতে বলেন, বুঝাই দেন তো আরেকবার ওটা। ও, তা আপনি যে বোঝেননি আমাকে বলেছেন একবারও। ভাই এখানে নেট প্রবলেম, অনেকক্ষণ পর পর সাউন্ড শোনা যাচ্ছে। হাই আল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যদি সমস্যা হয় তাহলে আরেকবার কিন্তু হচ্ছে রেকর্ডেডও করে নেবেন। ওকে, ঠিক আছে। দেখেন আমরা জি ভাই। আমরা এই যে এই ভেক্টরের সাথে, মানে যার সাথে থিটা লাগবে, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। ওকে, এখন আমাদের সূত্র আছে কি জানেন? ট্যান থিটা ইকুয়াল টু পি সাইন কিউ সাইন আলফা, এটা কিউ, ওকে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এইটাই আমাদের সূত্র। ওকে, এখন কি ধরতেছি আর কি ধরতেছি না এটা বুঝবেন না। দেখেন এখানে কিন্তু কিউ আছে, এখানেও কিউ আছে, বাট এখানে একটা পি। কারণটা কি? দেখেন, কারণটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর আছে না, পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক। এই দুইটা হচ্ছে ভেক্টর। এখন আমরা এই থিটাটা কার সাথে ধরেছি? দেখেন এই থিটাটা মানে কি এর সাথে? হ্যাঁ পি এর সাথে, সেই জায়গায় এই সূত্রটা খাটবে, এই যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। কিভাবে খাটবে দেখেন, আমরা যার সাথে কোণ নিব তার সাথে এই যে নিচে সিঙ্গেল আছে পি। ওকে, যার সাথে কোণ নিব পির সাথে নিয়েছে, জি ভাইয়া। পি সিঙ্গেল আছে। এইবার এখানে ধরেন কিছু নাই, এখানে কিছু নাই, এই ভেক্টরটা আছে এখানে, এখানে আছে থিটা। ওকে, কি হবে তাহলে? এখানে সূত্রটা কি হবে বলেন তো? তখন সূত্রটা হবে হচ্ছে পি, এইবার যার সাথে ধরেছি, কিউ এর সাথে, তাহলে আমরা পিটাকে এইবার হচ্ছে ব্যবহার করতে পারবো। ওকে, যার সাথে ধরবো সে নিচে একা থাকবে। ওকে, এবার পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। দেখছেন এখানে ধরছিলাম পি নিচে একা, কারণ আমি ধরছিলাম এখানে থিটা, এইটা ধরছিলাম। ওকে, বাট এইবার ধরছি কি, মানে চিত্রে দেওয়া আছে যে এইটা হচ্ছে আপনার থিটা, এইটা থিটা, তাহলে থিটা কার সাথে লেগে আছে? কিউ এর সাথে লেগে আছে, যার সাথে লেগে থাকবে সে নিচে একা থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এইটা মাথায় রাখবেন একটু, ঠিক আছে? আমরা এই যে আলফা পড়লাম, থিটার এই যে থিটাটা সবসময় এইটাই বসবে আপনার চিত্র অনুযায়ী। চিত্র হচ্ছে কি, পি এর সাথে লেগে আছে, এই জন্য দেখুন এই যে পি নিচে একা, দেখছেন নিচে একা, আর উপরে কিউ, নিচে কিউ। ওকে, গেল। এইবার এগুলো কিন্তু আলফা, এগুলো কিন্তু হচ্ছে এ না। ওকে, এইবার যার সাথে এখানে লিখে দিয়েছি, দেখেন যার সাথে কোন কার সাথে, এই দেখেন পির সাথে লিখছে, পির সাথে কোন, সে নিচে একা, ওই যে পি একা। ওকে, পি একা, আর বাকিটার উপরে সাইন দিয়েছি, এ দেখেন উপরে, এ দেখেন সূত্রের উপরে সাইন আর নিচে কজ। মানে মনে রাখা শর্টকাট টেকনিক হচ্ছে এই লাস্টের লাইনটা। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে চলেন আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, দেখেন যে এখানে হচ্ছে আমাদের কনসেপ্ট 1 শেষ, এইবার কনসেপ্ট 2 তে ঢুকলাম। এই কনসেপ্ট 2টা একটু কঠিন। ওকে, তাও দেখেন যে আপনাদের যেহেতু পিয়াল ভাই বোঝা যাচ্ছে, একেবারে সহজে পানি হয়ে যাবে একদম। আজকেই একটু চেষ্টা করবেন যে হচ্ছে পড়ে নেওয়ার, ঠিক আছে? তাহলে আপনাদের আরও সুবিধা হবে। ওকে, দেখেন সেম চিত্র কোনো চেঞ্জ করতেছি না, বাট কি চেঞ্জ করলাম দেখেন, এখানে একটা বলে দিয়েছে কিন্তু ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে এই ছকটা, মানে ন্যূনতম সময় যদি নদী পারাপার বলে, আপনাকে গ নাম্বারে বা ঘ নাম্বারে বলে দেবে, গ নাম্বারে প্রশ্ন করবে যে এই যে ন্যূনতম সময়ে, দন্ত নয় দীর্ঘ, দন্ত নয় যা ফলা তম সময়ে, দন্ত সময়ে নদী পার হতে
চাই, তাহলে হচ্ছে যদি বলে ন্যূনতম সময় নদী পার হতে চাই, তাহলে আমার থিটা কত হবে? থিটা কত হবে? তাহলে কেস কি 1 এখানে চলবে? কেস 1 কিন্তু চলবে না, কারণ আমি কেস 2তে পাইছি যে ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? কেস 2টা হচ্ছে ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ন্যূনতম সময় মানে কি? ন্যূনতম সময় মানে কি? কম সময়ে। কম সময়। কম সময়। ওকে, কম সময়। ন্যূনতম সময় মানে হচ্ছে এই ন্যূনতম সময় মানে হচ্ছে কম সময়। ওকে, এটা খেয়াল রাখবেন। তাহলে এখানে যা পড়বো সব হচ্ছে যদি প্রশ্নে বলে যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে বা উদ্দীপকে বলে, তখন আমরা এই কেস 2তে 2 যে সূত্রগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারবো। আর যদি না বলে যে ন্যূনতম সময়ের কথা কোনো জায়গায়, তাহলে আমরা কেস 1 দিয়ে কাজ চালাই দিব। ওকে, ক্লিয়ার সবাই? জি ওকে, জি ঠিক আছে। ওকে, এইবার দেখেন একটা শর্টকাট মনে রাখবেন। এখানে এগুলো অ্যাডমিশনে লাগে, বাট আগে থেকে শিখাই দিচ্ছি। ওকে, দেখেন এখানে যখন ন্যূনতম সময় নদী পারাপার হবে, তখন আলফা ইকুয়াল টু অলওয়েজ 90 ডিগ্রি হবে। ওকে, এখানে লিখে দিচ্ছি, দেখেন যে আলফা ইকুয়াল টু, দাঁড়ান একটু হচ্ছে ইটা চেঞ্জ করে নিই। আলফা ইকুয়াল টু, দেখেন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ম্যাক্সিমাম সময় 90% সময়, 100% সময় আপনার 100% সময় আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে একদম। আপনার যদি আলফা বের করতে বলে একদম 90 ডিগ্রি হবে। আপনি আগে থেকে জানেন আলফা 90 ডিগ্রি বের হবে, তারপরে আলফা বের করে দেখাবেন ওই যে সূত্র দিয়ে। আর থিটা বের করতে বলবে, এখানে ম্যাক্সিমাম সময় থিটা বের করতে বলে, ঠিক আছে? থিটাটা হবে 45 ডিগ্রি ম্যাক্সিমাম সময়। ওকে, 90% সময়, তাহলে কি বললাম যে 100% সময় আমার হচ্ছে মানে 100% সময় আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কখন? যখন ন্যূনতম সময়ের কথা বলবে। আর ন্যূনতম সময়ের কথা বলার পরেও থিটা যখন বের করতে পারবে, তখন হচ্ছে 90% সময় 45% হবে, আর বাকি 10% সময় কিন্তু অন্য কিছু হতে পারে। সুতরাং আপনি তো জানেন যে আপনার ধরো উদ্দীপকে বলেছে যে ন্যূনতম সময়ে পি আলকি ওই পারে পৌঁছাতে পারবে। আপনি জানেন যে ন্যূনতম সময়ের কথা বলেছে মানে কেস 2, এভাবে মুখস্থ রাখবেন যে ন্যূনতম সময় বলতে কেস 2। এখন কেস 2 বললে আমার আলফা এরকম লিখে নেবেন যে ন্যূনতম সময়, তাহলে কেস 2 এ আলফা কত বলেন তো? আলফা কত? আর থিটা? 90 ডিগ্রি। হ্যাঁ, আর থিটা? 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি। বাট এই 45 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, এইটা 100% শিওর হবে। ওকে, বাট এইটা 90% শিওর যে হতেও পারে, না হতে পারে। বাট আপনি জানেন যে এই রকমই হবে। এর একটু 45 ডিগ্রি 46 ডিগ্রি হতে পারে বা 44 ডিগ্রি হতে পারে, মানে আপনি জানেন যে এর আশেপাশে গেলে উত্তর মিলেছে। ওকে, এইগুলো হচ্ছে অ্যাডমিশন ট্রিক, বাট আপনাদের আগে থেকে আমি শিখিয়ে দিচ্ছি। এগুলো আপনাদের হচ্ছে আগে থেকে কাজ করলে আপনার ইন্টারমিডিয়েটও ভালো হবে, অ্যাডমিশনও ভালো হবে। ওকে, দেখেন এখানে কিছু জিনিস লিখেছি, তারপরে আমি চিত্রটা বোঝাচ্ছি। ওকে, বিশেষ দ্রষ্টব্য। ওকে, আমরা এখানে কালিটা চেঞ্জ করে নিই। ওকে, বিশেষ দ্রষ্টব্য, আমরা পৌঁছাবো লব্ধি বরাবর। এই কথাটার মানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কথাটার উপরে সব ম্যাথ নির্ভর করবে, বাট পুলাপান এইটাই বোঝে না। আর এটা কেউ লিখেও দেয় না, তো বুঝবে কন্তে? কেউ লিখে দিচ্ছে নাকি? আমরা পৌঁছাবো, আমরা যে নদী পারাপার হই, আমরা কি জানেন? ধরেন আপনি পুকুরে গোসল করেছেন, কেউ পুকুরে গোসল করেছেন কখনো? না ভাইয়া, সাঁতারাতে পারি না। এ তো বন্যা হলে তো ডুবে মরবে এটা। 6 বছর আগে করছি ভাইয়া। আর একজন 6 বছর আগে করছে। আর কেউ কি রিসেন্ট ইয়ারে কোনোদিন করছেন কেউ গোসল? আমি একবার গেছিলাম অনেক আগে। আরে যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন জিনিসটা হচ্ছে আমরা পৌঁছাবো লব্ধি বরাবর। এখন আমরা ধরেন এই একটা পুকুর, ওকে, পুকুরের একটা পাড় এখানে দাঁড়ায় আছি, মানে এখান থেকে আমরা সাঁতার কেটে এই পাশে যাব, এই জায়গায় যাব। এখন আমরা এই যে যাচ্ছি না, আমরা ধরেন এই পাশে পৌঁছালাম, যেহেতু কোনো স্রোত নেই, তাহলে তো আমরা স্রোতের কোনো বাধা দেবে না, ডাইরেক্ট সোজাসুজি গেলে পৌঁছায় যেতে পারবো, তাই তো? সোজাসুজি গেলে পৌঁছায় গেলাম, কারণ ও তো কোনো স্রোতের ঠেলা দিচ্ছে না। যদি স্রোতের ঠেলা দিত তাহলে সোজাসুজি গিলে এই জায়গায় পৌঁছাইতো, ঠিক আছে? বাট স্রোত নাই, সুতরাং ও নিরেবিলে একদম আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে ও ঠিকই ওই জায়গায় পৌঁছায় যাবে। জিনিসটা হচ্ছে এরকম, আমি আবার বোঝাচ্ছি। আপনার এই একটা নদী, এখানে আপনি আছেন, এখানে আপনি যাবেন, মানে নদী না পুকুর, এই পুকুর থেকে ডাইরেক্ট, কারণ পুকুরে তো হচ্ছে স্রোত থাকে না, তাহলে ডাইরেক্ট পৌঁছায় গেলেন। ওকে, এখন বলেছে আমরা লব্ধি বরাবর পৌঁছাবো, তাহলে এইটা কিন্তু তার লব্ধি। আমি যে বরাবর যে জায়গায় পৌঁছাইছি, দেখেন এইটা একটা পুকুর, ওকে, আমি এই জায়গায় সাঁতার কাটা শুরু করলাম, এই জায়গায় যাই পৌঁছাইছি, এরকম একটা ডাক টানবেন, এইটা হচ্ছে আপনার আর এর মান। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। প্রথম লাইনটার এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই
বলবে যে মাঝি লব্ধি বরাবর পৌঁছাইছে, তো তুমি হা হয়ে যাবা যে লব্ধি বরাবর পৌঁছাইছে, লব্ধি কোন দিকে? বলবে যে আহ, এই জায়গায় একটা বিন্দু দিয়ে দেবে যে এই জায়গায় পৌঁছাইছে, তাহলে ওর লব্ধি কত। এখন তুমি যদি জানো যে এই জায়গায় পৌঁছাইছে, তাহলে এই জায়গা থেকে যদি আমি একটা দাগ টাইনে দিই যে জায়গায় শুরু করিল, তাহলে ওইটা হচ্ছে লব্ধির মান হয়ে যায়। এই বেসিকটুকু অবশ্যই জানা লাগবে। ক্লিয়ার? তারপরে যদি এরকম বলে যে আমরা হচ্ছে এটা সমুদ্র বা নদী, আমরা এই জায়গায় ছিলাম, আমরা এই জায়গায় পৌঁছাতে চাই, তাহলে লব্ধি কোনটা হবে বলো তো? ভাই আরেকবার বলেন, বুঝতে পারিনি। এই যে দাঁড়ান, সেটা হচ্ছে এরকম, দেখেন জিনিসটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে একটা নদী, এটা নদী এক পার ওপার। এখন আপনি এই জায়গা থেকে সাঁতার কাটা শুরু করলেন, আপনি এই জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনার লব্ধি কত, মানে লব্ধি কোন দিকে বলেন তো? ওই যে ওই পাশে মিলাই দিব, ওই হ্যাঁ পাশে ওই পাশে। এইটাই মিলাই দিবেন, এই যে এইভাবে মিলাই দিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি। এই যে প্রথম লাইনটা মনে রাখবেন যে আমরা পৌঁছাবো লব্ধি বরাবর, মানে আমরা যে ওই পাশে পৌঁছাচ্ছি এইটা আমরা লব্ধি বরাবর পৌঁছাই। কারণ ওই যে স্রোতে ঠেলা দিচ্ছে, এ ঠেলা দিচ্ছে, ও ঠেলা দিচ্ছে, বাতাসের বেগ আছে, এই ঠেলাঠেলি করতে 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 আমরা মারামারি করতে করতে ওই যে বরাবরই পৌঁছাই। আমরা যদি এখানে পৌঁছাতাম, আমরা একটা দাগ টেনে দিব, এইটা হচ্ছে আমাদের লব্ধি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে বরাবর পৌঁছাবো সেটাই হচ্ছে আমাদের লব্ধি। আমরা সবসময় লব্ধি বরাবর পৌঁছাই, এটা কেউ আপনাকে শিখায়নি আর কেউ শিখাবেও না। ওকে? কারণ এটা শিখলে তো আপনার গেলেগা, সব কিছু পাইরে গেলেন আপনি, কেউ কি আপনাকে শিখাবে? আপনি যদি সবই পারে যান, কেউ কি চাইবে যে আপনি সব পারেন? কখনোই চাইবে না। ওকে, দেখেন, অর্থাৎ নদী আমাদেরকে ডিরেকশন নির্দেশ করে। নদী আমাদের কি করবে? নদী শুধু আমাদের কি করবে? ডিরেকশন, যে তুমি এইদিকে যাও, তুমি এইদিকে যাও। এই যে ধরেন এই যে সামনের দিকে যাইতে বলছিল, সামনের দিকে গেলাম, এ বলছে ডান দিকে যাও, ডান দিকে গেলাম। এই জন্য বলছি যে নদী আমাদেরকে, নদীর কাজ কি? নদী আমাদেরকে ডিরেকশন নির্দেশ করে, এবং লব্ধি যেদিকে যাবে আমরা সেদিকে যাব। লব্ধি যেদিকে যাবে আমরা সেদিকে যাব। কিন্তু এই যে এই বরাবর লব্ধি গেছে না, তাহলে আমরা যদি এই বরাবরও যাত্রা শুরু করি, তাও কিন্তু আমরা ঠিকই এই বরাবরই পৌঁছাবো, কারণ আমরা লব্ধি বরাবর পৌঁছাবো। ক্লিয়ার? জি ভাইয়া। এইবার দেখেন, তাহলে আমি আবার বোঝাই, আমি জানি যে অনেকেই বুঝিনি এটা। দেখেন, এইটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী। এখন আমরা এই জায়গায় পৌঁছাইছি। ওকে, তাহলে আমরা লব্ধি বরাবর পৌঁছাইছি না? এটা আর না? জি ভাইয়া। এইটা বুঝাইছি যে আমরা পৌঁছাবো হচ্ছে লব্ধি বরাবর। আমরা যে দিকেই যাই না কেন, আমরা এই দিকে যাই, আমরা এই দিকে যাই, আমরা এই দিকে যাই, আমরা পৌঁছাইছি তো এই জায়গায়, তাহলে আমাদের লব্ধি বরাবরই আমরা পৌঁছাইছি, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে সবসময় মুখস্থ রাখবেন যে নদী পার হওয়ার ক্ষেত্রে আপনারা যখন ঢাকা থেকে অন্য কোনো জায়গায় গেছেন, তখন ট্রলারে বা ফেরিতে উঠছেন, হ্যাঁ। তাহলে এক পাড় থেকে রওনা দিলেন, আর এক পাড়ে যে পৌঁছাইলেন না, ওইটা কিন্তু আপনি লব্ধি বরাবর গেছেন। একা বেকা হোক আর যে দিকেই হোক, মানে আপনি লব্ধি বরাবর গেছেন। এক পাড় থেকে আর এক পাড়ে পৌঁছাইছেন, মানে লব্ধি বরাবর গেছেন। ক্লিয়ার? জি ভাইয়া। সবাই এইভাবে মুখস্থ করে রাখবেন যে আমি এক পাড় থেকে নৌকায় উঠেছি বা ফেরিতে উঠেছি বা লঞ্চে উঠেছি, আর এক পাড়ে গেলাম, মানে হচ্ছে আমি লব্ধি বরাবর এই পাড়ে আসছি। যে এমনিতে যাক অমনিতে যাক ডাজেন্ট ম্যাটার, বাট আমি লব্ধি বরাবর পৌঁছালাম আর এক পাড়ে। আমার নদীর স্রোত ঠেলতে 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 এই বেশে নিয়ে আসছে। দেখবেন আপনারা যখন হচ্ছে ওই যে ফেরির 3 তলা 4 তলায় উঠবেন, কখনো উঠছেন কেউ? কখনো উঠছেন? হ্যাঁ, যখন আপনি ওই যে 3 তলায় বা 4 তলায় উঠবেন না, তখন যদি আপনি সব সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়ায় থাকেন, তাহলে দেখবেন যে একটা ধরেন সাপোজ যে এইটা হচ্ছে আমার নদী, এই জায়গা থেকে যাবে এই জায়গায়, বাট ও রওনা করে কীরকম জানেন? এই বরাবর রওনা করে এই রকম ঘুরে তারপরে এখানে বয়ে যায়। কারণ কি? ওর ওই যে স্রোত ঠেলা দিচ্ছে ওকে, এই জন্য ও এইরকম বরাবর যায়। আপনারা বাস্তব জীবনের সাথে ফিল নিয়ে ফিজিক্স পড়বেন, তাহলে সহজ হবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি লঞ্চে কখনো উঠি বা ফেরিতে উঠি, তাহলে কি করব? যে আমরা যেখান থেকে উঠছি আর যেখানে পৌঁছাচ্ছি সেখানে একটা দাগ টেনে দিব, আর বলবো এটা আমরা লব্ধি বরাবর পৌঁছালাম। ক্লিয়ার? জি। ওকে, এত কষ্ট করে যে বুঝাচ্ছি, এই যে আপনাদের এত কষ্ট করে বুঝাচ্ছি, তারপরেও দেখবেন যে আমাদের ক্লাসে লোক থাকে না, বুঝছেন? এই 10-12 জন 20 জন এরকম থাকে। যাই হোক, ওটাই ব্যাটার না, আমরা কন্টেন্ট ভালো করলে ইনশাল্লাহ আমাদের পাবলিকের অভাব হবে না। ওকে,
এখন তাহলে এবার দেখেন এই পর্যন্ত বোঝাইছিলাম যে লব্ধি যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কারণ লব্ধির পিছ পিছিয়ে তো যাচ্ছি আমরা, তাই না? আমরা ঠিকই লব্ধি বরাবর পৌঁছাই যাব, আমরা কিন্তু লব্ধি বরাবর পৌঁছাই, ওই যে বারবার বলে আসলাম। তাই মনে রাখতে হবে আমরা যেহেতু ন্যূনতম সময় কেসটা কি 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস নিয়ে কি সম্পর্কে বলেন তো? ন্যূনতম। হ্যাঁ, ন্যূনতম সময়ে নদী পারাপার ক্ষেত্রে আমার এই 2 নাম্বার কেসটা। তাহলে ন্যূনতম সময়ে যেতে চাই, তাই আমরা রওনা দিব সোজাসুজি। দেখেন আপনি এই বা চিত্রে আসেন, এখানে আসেন, ওকে? এখন আপনি এই পাড়ে যেতে চান, এই পাড়ে যে কোনো একটা জায়গায় যেতে চান। এখন সব থেকে কম সময় কোন জায়গায় লাগবে? দেখেন এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, ঠিক আছে? আপনি 1 নাম্বার ঘাট, 2 নাম্বার ঘাট, 3 নাম্বার ফেরিঘাট, কোন ঘাটে পৌঁছাতে আপনার এই জায়গা থেকে সব থেকে সহজ হবে বলেন তো? 2 নম্বরে। ইয়েস, 2 নাম্বারে। আর এইটা হচ্ছে আমাকে সব থেকে কম সময় লাগবে না? জি ভাইয়া। আর তাহলে আমরা যে বরাবর এই যে এখানে পৌঁছালাম, তাহলে এই মানটা কি বলেন তো? লব্ধি। ইয়েস, এইটা হচ্ছে সেই লব্ধি, ঠিক আছে? এইভাবে মুখস্থ রাখবেন। যেহেতু এই কেস দিয়েও আমরা বুঝতে পারতেছি না, পরের কেসে যে আমরা বুঝতে পারবো যে এইটা লব্ধি কিনা, ঠিক আছে? তাও আমি বলেছি যে এইটাই লব্ধি, ওকে? বাট আমরা এইটা তো কনসেপ্ট, আর একটা কেসের কনসেপ্ট খাটাইছি, এই জন্য হচ্ছে এরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এটা মনে রাখবো যে আমরা যে বরাবরই পৌঁছাবো সেটা হচ্ছে আমাদের লব্ধি, ওকে? ওকে, দাঁড়ান, ওকে, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটা এইভাবে সাজানো হয়েছে। তাহলে এবার দেখেন যে ন্যূনতম সময় যেতে চাই, তাই আমরা রওনা দিব সোজাসুজি, এই যে সোজাসুজি ভাবে একেবারে সোজাসুজি রওনা দিব, ওকে? ন্যূনতম সময় যেতে চাই, বাট আমরা কি যাইতে পারবো? আমরা পুকুর হলে পারতাম, না ভাইয়া। এই যে স্রোত আপনাকে ঠেলা দিবে, তাহলে আমরা পৌঁছাবো এই বরাবর। তাহলে এই বরাবর যদি এখানে পৌঁছায়, তাহলে আমাদের লব্ধি কোনটা বলেন তো? এ ডি, ওই যে ওই পাশে এ। ওরে এ না, এটা আলফা, যা এ না, আর এটা ডি না, এইটা হচ্ছে সেই লব্ধি, এইটা হচ্ছে সেই আর, ওকে? বুঝলেন? আচ্ছা ঠিক আছে। আমরা যে বরাবর পৌঁছাবো, আমরা যাইতে চাইছিলাম কিউ বরাবর, বাট স্রোত কি আমাদের কিউ বরাবর যাইতে দিবে? আপনি 10,000 টাকার একটা কি করলেন, 10,000 টাকার একটা ড্রেস কিনতে চাচ্ছেন ঈদেতে, আপনার বাবা মাকে কিনতে দিবে না, সেখান থেকে কমে এসে দেখা গেল 2,000 টাকা থেকে 5 মধ্যে একটা ড্রেস কিনে দিচ্ছে আপনাকে। ক্লিয়ার? তাহলে আমরা যাই চাইবো তাই আমরা পাইবো না। আমরা যদি পরীক্ষাতে চাই যে 95 মার্ক আমরা পাবো, সেখানে আমরা পাবো কত? 80%। মানে আমরা যাই চাইবো তার থেকে কম পাবো, কারণ এই যে নদীতে স্রোত আছে, এই নদীর স্রোতগুলো কি কি? আমাদের বন্ধু বান্ধব, আমাদের মোবাইল ফোন, আমাদের ল্যাপটপ, আমাদের টিভি, এইগুলো হচ্ছে আমাদের স্রোতের কাজ করে আমাদের জীবনে, ঠিক আছে? এই স্রোতগুলো আমাদেরকে ঠেলা দিতে দিতে এই 95% থেকে এই 80%-এ এনে বাঁধায়। বাট আমি যদি আমার টার্গেটই রাখতাম যে আমি 80% মার্ক গেইন করব, তাহলে কি হতো বলেন তো? আমাদের মোবাইল ফোন, আমাদের টিভি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আড্ডা, সব কিছু আমাদের ঠেলতে ঠেলতে ওই 70%-এ এসে নামাই দিত। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি। ওকে, ক্লাস কি ভালো লাগতেছে নাকি বাদ দিয়ে দিব? ভালো লাগে ভাইয়া। ঠিক আছে, সবার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ওকে, দেখেন, ঠিক আছে। এবার আমরা এখানে বলছিলাম যে সোজাসুজি যাইতে হবে, যেহেতু ন্যূনতম সময়, তাহলে ন্যূনতম সময় যে যাইতে হলে কি করতে হবে? আমাকে সোজাসুজি যাইতে হবে। ক্লিয়ার? পৌঁছাচ্ছে কোন দিকে ম্যাটার না, বাট ন্যূনতম সময় যেতে চাই, তাহলে আমাদের কি করব? আমরা সোজাসুজি যাব। আগে এই যে এই দিকে যাচ্ছিলাম না, কিউ ভেক্টর এই দিকে ছিল, আগে এই দিকে ছিল না, জি ভাইয়া। এইদিকে যাচ্ছিলাম, কিন্তু তখন কিন্তু আমরা ন্যূনতম সময় বলতে পারবো না, কারণ ন্যূনতম সময় যাইতে হলে তো আমাদেরকে যাইতে হবে কি কোন দিকে? আমাদের মানে একদম সোজাসুজি, একদম সোজাসুজি। এইটুকু মাথায় রাখবেন যে ন্যূনতম সময় বললে আমাদের সোজাসুজি যাইতে হবে। এই যে আপনাদের এত বোঝাচ্ছি না, আপনারা যদি রিসেন্ট মানে কালকে সকালের মধ্যে নোটটা না করেন, বুঝে বুঝে নোটটা না করেন, তাহলে কিন্তু ভুলে যাবেন যে ভাইয়া কী কী লেকচার দিছিল। তখন কিন্তু আবার যারা ভুলে যাবেন তারা কিন্তু উল্টোপাল্টা নোট করবেন না। অবশ্যই আমার ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, ওইটা দেখে তারপরে নোট করবেন। ওকে, গেল। আর সবাই কিন্তু নোট পাবে, আমাদের পোস্ট করতেছে না। আমি কিন্তু নোট পাচ্ছি না, আমি 2 জনের নোট পাইছি। ওকে, 2 জনের, আর একজন মশা দিয়েছে 3 জনের নোট পাইছি আমি। নোট কিলা পোস্ট করতাম ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপও করলে হইব নি? না হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে করলে হবে না, ও ফেসবুকে করতে হবে। ফেসবুকে পারা যাইতো না? কেন? ফেসবুকে কি আপনার হচ্ছে স্বামী এসে দিচ্ছে?
এই তুই পোস্ট করলি কেন? সংসারে হচ্ছে সমস্যা বেঁধে গেল, এরকম কিছু? ঠিক আছে জি যাই না হোক, ভাইয়া, ঠিক আছে যাই হোক, সমস্যা নেই, হাসি একটু মজা করলাম, কিছু মনে করবেন না, কেমন? জি না ভাইয়া, মনে ওকে, হলো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বুঝলাম যে সোজাসুজি যাইতে হবে, পানির ধাক্কাতে আমরা চলে যাবো। এই যে পানির ধাক্কা দিচ্ছে, তাহলে আমরা যদি সোজাসুজি যাই ওই পৌঁছায় যাবো। এই যে যাইতে চাইছিলাম এই জায়গায়, যাবো আমরা এই জায়গায়, পানি ধাক্কা দিচ্ছে আমাদের, পানি ধাক্কা দিচ্ছে দিয়ে আমাদের এই জায়গায় পৌঁছায় দিবে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা দাগ টেনে দেবো, সেটা হচ্ছে আমাদের লব্ধি হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ওকে, জি ভাইয়া। ধাক্কাতে চলে যেতে পারি, তাই এখানে আলফা এর মান দাঁড়াবে 90 ডিগ্রি। কেন আলফার মান 90 ডিগ্রি দাঁড়াবে বলো তো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিউ ভেক্টর এখানে, পি ভেক্টর এখানে, ডাইরেক্ট ডাক নিয়ে দেবো, আলফা সমান সমান তো দেখাই যাচ্ছে যে এইটা সমকোণ, তাহলে আলফা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আর আলফা সমান সমান 90 ডিগ্রি হলে থিটা সমান সমান চোখ বন্ধ করে ধরে নেবেন যে 45, বা লিখে দিয়ে আসবেন না যে পিয়াল ভাই শিখাইছে। এবার আপনার স্যার বলবেন এই পালি কই তুই, 45. এবার আপনি বলবেন যে এই স্যার বলবে যে পালি কই তুই, এবার আপনি বলবেন আমার পিয়াল ভাইয়া শিখাইছে, এবার তোর ধরে নিয়ে তোর পিয়াল ভাইরে অবশ্যই বের করে দেখাতে হবে, ঠিক আছে? অবশ্যই বের করে দেখাতে হবে, নয়তো আমি ফেসে যাব। এইটা আপনি জানেন যে উত্তরটা এইরকম 44 হতে পারে, 43 হতে পারে, বা এখানে আবার 46 হতে পারে, মানে আশেপাশেই থাকবে। ওকে, আহামরি বেশি যাবে না। আবার দেখা গেলো 49 হচ্ছে, মানে প্রায় আশেপাশে, বুঝছেন? কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবো যে 45 হয়েছে। ওকে, তারপরে এই যে এবার থিটা ধরবো কার সাথে বলেন তো? থিটা সবসময় আমরা আর এর সাথে বা পি এর সাথে ধরবো, আর পি এর সাথে ধরবো। এই যে পি এর সাথে ধরলাম, এই যে, কারণ আমার থিটা সমান সমান ওই যে সূত্রটা বসাবো, ট্যান থিটা সমান সমান ওইটা, এই জন্য আমরা এটা। ওকে, তাহলে আপনাকে ক্লিয়ার? তাহলে আমরা একটু সামারি করি যে আমাদের জি। আমাদের যদি বলে যে ন্যূনতম সময়, আমাদের কেস টু হচ্ছে ন্যূনতম সময়ের কথা বলবে, আর সেটা বললে আলফা সমান সমান দাঁড়াবে 90 ডিগ্রি, আলফা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি দাঁড়াবে। ওকে, আর থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, অ্যাভারেজ 45 ডিগ্রি দাঁড়ায়। কারণ লব্ধি কি? লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের মাঝামাঝি, আমি বলেছিলাম যে দুইটা ভেক্টর মাঝামাঝি। তাহলে দেখেন যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে মাঝামাঝি ভাগ করেছি, তাহলে এটা থিওরি কি বলতেছে? 45 ডিগ্রি হবে না? জি জি ভাইয়া. ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু বুদ্ধি খাটায় এরকম বের করছি। আপনারা কেউ এরকম শেখাবে না যে এখানে 45 ডিগ্রি হবে, আপনারা পরীক্ষার হলে পাবেন, আর পরীক্ষার হলে আওলায় যাবেন যে জিনিসটা কি আসলে। বাট আমরা আগের থেকেই এই নদী নৌকার ক্ষেত্রে দেখবেন যে আপনি আগে থেকেই জানেন যে উত্তর কত আসতেছে, আপনি জানেন, প্রশ্ন দেখে বুঝতে পারছেন উত্তর কত, আপনি প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে আলফা সমান সমান 120 ডিগ্রি হবে, বাট আপনাকে দেখাতে হবে যে 120 ডিগ্রি, আপনি জানেন। তারপরে যদি আপনি এক লাইনে লিখে দেন যে স্যার আমি জানি যে আমার আলফা সমান সমান 120 ডিগ্রি হবে, আমি মুখস্থ করে আইছি বাড়ি থেকে, জানেন আপনি কত কষ্ট করে মুখস্থ করেছি রাত জেগে জেগে, স্যার সুন্দর করে এরকম কাটবে, দেখো এইরকম, এরকম পাশে কি দেবে? 00। ওকে, সুতরাং আমরা তো 00 পাবো না, আমরা 10-এ 10 পাইতে চাই, এজন্য আমাদের পুরো ক্যালকুলেশনটা শিখবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের টোটালটা, আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। কেস টুতে কোনো সমস্যা আছে কারোর? নাই ভাইয়া। আর কারোর? আমি সবার আওয়াজ শুনতে চাই। নাই ভাইয়া। নাই ভাইয়া. ওকে নাই ভাইয়া. ওকে ওকে ওকে, তাহলে এখানে আমাদের কেস টু শেষ করার আগে আরেকটা জিনিস শিখবো আমরা, কি জানেন? সেটা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস এক্সট্রা লিখেছি, সেটা হচ্ছে এক্স, আর একটা সেটা হচ্ছে এস, এক্স এস। ওকে, এটা এক্স আর এটা হচ্ছে এস। ওকে, কারণটা কি দেখেন, আপনাকে অনেক সময় বলবে এই যে লব্ধি না বলে বলবে যে কোনাকুনিভাবে অতিক্রান্ত দূরত্ব, মানে ও কোনাকুনিভাবে কতটুকু যাচ্ছে, এই যে কোনাকুনিভাবে এইটুকু গেল না পথ, মানে ও রওনা দিছিল এই জায়গায়, স্রোতে ঠেলে নিয়ে গেছে এই জায়গায়, সেটা ম্যাটার না। বাট আপনাকে বলবে যে কোনাকুনি দূরত্ব, সেই কোনাকুনি দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করব। ওকে, সেই কোনাকুনি দূরত্ব, বা এটা কিন্তু আর কে বোঝাচ্ছে। ওকে, তাই কিন্তু আবার কেউ আর ইকুয়াল টু রুট আবার এই সূত্র দিয়ে করে দিয়ে না যে এইটার সময় আর কে বোঝাচ্ছে, তাহলে এইটার সূত্র সেই আর এর সূত্র না, ঠিক আছে? কোনাকুনির সূত্র হচ্ছে আলাদা। তাহলে আমাকে যদি বলে যে কোনাকুনিভাবে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা এস বের করবো। ক্লিয়ার? এই যে এস মানে আর এর এই অংশটুকু, আর টুকু বের করবো। ওকে, ক্লিয়ার? যে আমরা এই অংশটুকু বের করবো, এই দাগটা, এই নীল দাগটা বের করবো আমরা, যদি আমাদের কোনাকুনি মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলে। যদিও সচরাচর বলবে না, 98% সময় বলবে না। ওকে, একদম 98% সময়। বাট কেউ যদি আপনাকে বেসিক ক্লিয়ার, মানে বেসিক স্ট্রং আছে কিনা এইটা চেক করতে চায়, মানে প্রশ্ন হার্ড করতে চায়, তখন এসে বলবে গ নাম্বারে বা ঘ নাম্বারে যে কোনাকুনিভাবে অতিক্রান্ত মোট দূরত্ব কত। পুলা পান্ত পুরা হা যে কোনাকুনিভাবে আবার কন্তা এসতেছে, এইসব কন্তা শিখেছি, কেউ তো শেখায়নি আমাদের তখন। বাট আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ পারবে, ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওকে,
এইবার আর কি আছে বলেন তো, আর এখানে বাদ আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স বেটা কি, সেটা হচ্ছে যদি বলে নদীর পাড় বরাবর দূরত্ব। এই যে নদীর পাড় কোনটা বলেন তো, এই যে সবুজ দাগটা না, এই সবুজ দাগটা হচ্ছে নদীর পাড় বরাবর দূরত্ব, তাই না? এটা নদীর পাড়। এইবার বলেছে নদীর পাড় বরাবর দূরত্ব। দেখেন ও যাত্রা শুরু করছিল এই বরাবর, এই জায়গায় পৌঁছানোর জন্য পৌঁছাইছে এই বরাবর। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছিল আর যেখানে পৌঁছাইছে তার মধ্যবর্তী দূরত্ব না পাড় বরাবর দূরত্ব? জি ভাইয়া। এখন আপনারা আর এক সিস্টেমে এখানে বেরো করবেন, সেটা হচ্ছে ভাইয়া দেখেন এই কোণটা তো 90 ডিগ্রি, মানে এটা সমকোণী ত্রিভুজ, এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা ওই সিস্টেমে বেরো করি না, ওই সিস্টেমে বেরো করলে হবে, বাট আপনার এই এস এর মান তো দেওয়া থাকা লাগবে। যদি এস এর মান দিয়ে দেয় যে কোনাকুনিভাবে অতিক্রান্ত দূরত্ব 10 আর এইটার মান হচ্ছে ধরেন 10, তারপরে আপনি ওই পিথাগোরাসের উপপাদ্য সূত্র ব্যবহার করে এইটা বের করতে পারবেন, বাট এটার সূত্র আলাদা আছে, দিয়ে দিচ্ছি। এই দুইটা প্রশ্ন 98% সময় আসবে না, ওকে? তারপরেও আমরা মুখস্থ রাখবো, কারণ কখন কোনটা চলে আসে বলা যায় না। আর আমরা কোনোভাবেই 10-এর মধ্যে যেন কেউ 9 না আনি, ওকে? 10-এর মধ্যে যেন কেউ 9 না আসে। আমরা এখান থেকে একেবারে 10-এ 10 উঠাবো। ভেক্টর অধ্যায় থেকে একটা সৃজনশীল পড়বে, আর আমি তো বললাম যে 7টা থেকে 8টা বোর্ডে তোমাদের হচ্ছে নদী নৌকা থাকবে, সুতরাং এখান থেকে আমরা 10-এ 10 উঠাবো। ক্লিয়ার? এই 2 নাম্বার কেসে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। নাই ভাইয়া। হাই রে, নাই ভাই। আজকে কয়টা নাই। বাজবে না আল্লাহ মাহবুব জানে। 1 ঘন্টা হয়ে গেছে এই 2টা কেস শেষ করতেছে। এইবার এই যে 2 নাম্বার কেসের যত সূত্র দেখেন, এইটাও কিন্তু 2 নাম্বার কেস। আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি, এটাও কিন্তু 2 নাম্বার কেস। ওখানে এই যে কথা লিখছিলাম সেজন্য এই সূত্রগুলো লিখতে পারছিলাম না, ওকে? দেখেন তাহলে নদী পারাবার সময় সব জায়গায় তো টি ইকুয়াল টু সেম, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ওকে? এটা যাতা সেম, ওকে? তারপরে আমরা কি বেরো করবো মনে আছে? টি বেরো করবো, আর বেরো করবো, থিটা বেরো করবো, আলফা বেরো করবো। মনে রাখবেন টি আর আলফা থিটা, এভাবে মুখস্থ রাখবেন যে টি আর আলফা থিটা। বলেন তো টি আর আলফা থিটা, টি আর আলফা থিটা, বুঝছেন? এইভাবে মুখস্থ রাখবেন, ওকে? দেখেন এবার নদী পারাবার সময় টি গেল, এবার লোভ দিয়ে আর একই সূত্র, সেম টু সেম সূত্র, ঠিক আছে? এবার এইটাও সেম টু সেম সূত্র, যেহেতু আমরা পির সাথে নিচ্ছি, এই যে থিটাটা নিচ্ছি পির সাথে, এই জন্য পি নিচ্ছে সিঙ্গেল, ওকে? এইবার আলফা, এই 2 নাম্বার কেসে জীবনেও 1 নাম্বার কেস 2 নাম্বার কেসে আলফা বের করতে বলবে না, মাথায় একদম গেঁথে নেন। তারপরেও যদি কেউ, কারণ আলফা সমান সমান কি আমরা তো জানি যে ন্যূনতম সময় মানে যাচ্ছে সোজা, ওকে? দেখেন ন্যূনতম সময় মানে সোজা, আর সোজা মানে কি বলেন তো? আলফা সমান সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 2 নাম্বার কেস আর 1 নাম্বার কেসে কখনোই আলফা বের করতে বলবে না। তারপরেও আলফা বের করতে যদি বলে তাহলে আমাদের এই সূত্র ফেলাই দিব আমরা, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই ইউ। সূত্র মান, ভির মান দেওয়া থাকবে ধরো 10, ইউর মান হচ্ছে 20 দেওয়া থাকলো। আপনি ক্যালকুলেটর করলে কি বের করতে পারবেন না? একেবারে সহজ, ওকে? এটা ডাইরেক্ট বসালেই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি, এই যে পাড় বরাবর দূরত্ব, এই যে আমরা নদীর পাড় বরাবর দূরত্ব এক্স শিখলাম না, এইটা কিন্তু অবশ্যই পড়তেছে আপনাদের কেস 2 এর মধ্যে, ওকে? এটা কিন্তু খেয়াল করবেন। আর এই চিত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবেন, একেবারে মুখস্থ, যে কেস 2 এর চিত্র কি, কেস 3 এর চিত্র কি, কেস 1 এর চিত্র কি, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? আপনি পরীক্ষার হলে রাগ করে নেবেন যে নোটে তো পড়ছিলাম যে কেস 1 এর সূত্র এরকম, মানে কেস 1 এর চিত্র এরকম, কেস 2 এর চিত্র এরকম, কেস 3 এর চিত্র এরকম। তাহলে প্রশ্ন মিলাবেন যে এই চিত্রটা কোন চিত্রের সাথে মিলতেছে, এই চিত্রের সাথে মিলতেছে, মানে এটা কেস 2। ক্লিয়ার? ওকে? জি জি ভাই। তাহলে পাড় বরাবর দূরত্ব x ইকুয়াল টু ইউডি ডিভাইডেড বাই ভি, ওকে? ইউ এর মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, বের করতে পারবেন না, একেবারে সহজ, ওকে? আর হচ্ছে কোনাকুনিভাবে অতিক্রান্ত দূরত্ব এস, সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি দিয়ে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এই স্লাইড একদম ক্লোজ করে দিই, ওকে? এইবার চলে আসি আমরা 3 নাম্বার কেসে, ওকে? 3 নাম্বার কেসে, ভালো কথা, সমস্যা কি? 3 নাম্বার কেসে, এখন 3 নাম্বার কেসে কি বলেছে যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়া যায়। আগে কি বলছিল বলেন তো? কেস 2 কি ছিল? ন্যূনতম সময়। সময়, ওটা টির ক্ষেত্রে ছিল। আর 3 নাম্বার কেস কি নিয়ে বলেছে? ন্যূনতম দূরত্বে, ওকে?
ন্যূনতম দূরত্বে বলেছে। ওকে, ন্যূনতম দূরত্বে পারাপারের ক্ষেত্রে এই ছকটা। তাহলে ন্যূনতম যদি দূরত্ব বলে, দাঁড়ান মুখস্থ রাখবেন যে আলফা সমান সমান 120 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা সমান সমান 120 ডিগ্রি আর থিটা সমান সমান 90 ডিগ্রি। এই জায়গায় এই কেস 3 সব থেকে গুরুত্বপূর্ণ, 5 নাম্বার স্টার দিয়ে রাখবেন। যদি 10টা প্রশ্ন হয় সেখান থেকে 60টা প্রশ্ন এই কেস 3 থেকে হয়। ওকে, কারণ এখানে কিন্তু আপনার থিটার মান আমি জানতেছি যে 90 ডিগ্রি, থিটার মান জানা যায়। ন্যূনতম দূরত্ব বললেই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কীভাবে বলেন তো? ন্যূনতম দূরত্ব মানে কি বলেন তো? ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে হ্যাঁ কম দূরত্ব, কম দূরত্ব মানে হচ্ছে আমরা হ্যাঁ কাছাকাছি দূরত্ব। এবার দেখেন তাহলে কাছাকাছি কি আছে বলেন তো? এই বিন্দু, এই যে 1 নাম্বার বিন্দু নাকি 2 নাম্বার বিন্দু, কোনটা কাছাকাছি আছে? 2 নাম্বারটা, এই যে এটা কাছাকাছি আছে। তাহলে এইটা আমরা এই বরাবর মানে যাচ্ছি এইদিকে, স্রোত আমাকে ঠেলা দিবে, দিয়ে এই বরাবর পৌঁছায় দিবে সোজা। ওকে, তাহলে এই যে সোজা যে আমরা বরাবর পৌঁছাবো ওইটা কি লব্ধি না? ওইটা লব্ধি। আর এর সাথে কি হয়? আর এর সাথে কি হয় সবসময়? আর এর সাথে দেখবেন আর পি এর সাথে সবসময় থিটা থাকবে। আর বড়, এই যে আমরা বলছিলাম না যে আলফা সমান সমান বড় কোণ বলছিলাম না, আর থিটা সমান সমান ছোট। দেখেন সব জায়গায় আলফা সমান সমান, দেখেন আলফাটা হচ্ছে বড় আর থিটাটা হচ্ছে ছোট। এই যে 120 ডিগ্রি আর ওখানে 90 ডিগ্রি। বুঝছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমরা বুঝলাম যে ন্যূনতম দূরত্ব বললে আমাদের কেস 3 আর ন্যূনতম সময় বললে কেস 2, এই দুইটাই মানে আসবে। ওকে, এবার আমরা এখানে লিখে দিছি, আমরা একটু পড়ি যে বিশেষ দ্রষ্টব্য ন্যূনতম দূরত্ব মানে কি। ন্যূনতম দূরত্ব মানে কি সেটাও আমি লিখে দিছি। মানে কত সহজভাবে বোঝানো যায়, এর থেকে সহজভাবে মনে হয় না আল্লাহর রহমতে কেউ বুঝাইতে পারবে। এতটা সহজ করে দিয়েছে আপনাদের জন্য। ন্যূনতম দূরত্ব মানে কি? ন্যূনতম দূরত্ব মানে হলো তুমি এখন যেখানে আছো, তুমি এখানে কোথায় আছো? ধরো এটা নদী, তুমি এইখানে আছো। ওকে, এইখানে আছো তুমি, বলেছে তুমি এখন যেখানে আছো তার ঠিক সোজাসুজি অপোজিট পারে। তাহলে এই যে আমি এখানে আছি, এটা হচ্ছে এ স্থান আর এইটা হচ্ছে বি স্থান। তাহলে সোজাসুজি অপর পারে কোন জায়গায়? এই যে বি স্থান না, এইটা সোজাসুজি অপর পারে। দেখো এই জায়গায় লিখেছে সোজাসুজি অপোজিট পারে যেতে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ওকে, ক্লিয়ার সবাই? হ্যালো, জি ভাইয়া। অবশ্যই কথা বলবেন আপনারা, ঠিক আছে? কথা না বললে আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লিয়ার হচ্ছেন কিনা, হয়তো আমি আবার বোঝাবো। ওকে, এখানে সময় যাই লাগুক না কেন, মানে সময় এখানে ম্যাটার করবে না। আপনি কোন মানে সোজাসুজি যাইতে কত সময় লাগতেছে বা কি লাগতেছে এটা ম্যাটার না, আপনাকে যাইতে হবে ন্যূনতম দূরত্বে। ঠিক আছে, ন্যূনতম দূরত্বে যাইতে হবে ওই পারে, তাহলে আপনি সোজাসুজি যাবেন। এখানে সময় কোনো ম্যাটার না, কত লাগুক না লাগুক কোনো ম্যাটার না, কোন সমস্যা নাই। শুধু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে নদীর ওই পারে পৌঁছাতে হবে একেবারে সোজাসুজি, মানে একেবারে সোজাসুজি যাব আমরা, কোনো এদিক ওদিক তাকাবো না, একেবারে সোজাসুজি। আমরা সকলে একটা বিষয় জানি যে আমরা যে বরাবর বা নদী পারাপার হব সেটাই হচ্ছে আমাদের লব্ধি। এটা আমি আগের স্লাইডে বলে আসলাম না যে আমরা যে বরাবর পৌঁছাবো। ধরেন আপনি ফেরিতে উঠলেন এই জায়গা থেকে, আপনি ফেরি এদিক থেকে ঘুরে 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 আপনার এখানে এসে থামলো, তাহলে এবার লব্ধি কোনটা হবে বলেন তো? সোজাসুজি ওটা। এইটা যেখান থেকে শুরু করছিলাম এই স্থান আর যেখানে পৌঁছাইছে বি স্থান, এই দুইটারে একটা সরল রেখার দাগ টেনে দেবো, এইটা হচ্ছে আমাদের লব্ধি। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা সরণের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে যে কনসেপ্টটা শিখে আসলাম ওই কনসেপ্টগুলো এখন কাজে লাগতেছে, দেখছেন? ওই কনসেপ্টগুলো এখন কাজে লাগতেছে। ওকে, তাহলে লব্ধি অর্থাৎ এখন লব্ধি হবে সোজাসুজি। কেস 3 তে লব্ধি কোন দিকে বলেন তো? সোজাসুজি। এই যে সোজাসুজি, এই যে সোজাসুজি। আর তাহলে কেস 2 তে লব্ধি কোন দিকে ছিল বলেন তো? এই যে ডান দিকে ছিল, এই ডান দিকে ছিল। এই জন্য বলতেছি যে আপনি চিত্র মুখস্থ রাখবেন, পরীক্ষার হলে 3টা চিত্র আপনি সাথে 1 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে 3টা চিত্র, ধরেন 3 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে? 3 সেকেন্ড সময় লাগবে, ধরেন আপনার 10 সেকেন্ড সময় লাগলো, এখন 10 সেকেন্ডে আপনি 3টা চিত্র আঁকবেন। ওকে, এইবার একে আপনি প্রশ্নের সাথে মিলাবেন যে কোন চিত্রের সাথে মিলতেছে।
আমার 2 নাম্বার চিত্রের সাথে মিলতেছে, 2 নাম্বার চিত্র মানে হচ্ছে কেস 2। তাহলে কেস 2 তে কি ন্যূনতম সময়। এবার ন্যূনতম সময় সম্পর্কে যা জানেন আপনার সূত্র কমাইলেন, কিন্তু আপনি বলবেন যে ভাইয়া কেস 3-র কতগুলো সূত্র, কেস 2-র কতগুলো সূত্র, কেস 1-এর কতগুলো সূত্র। আপনি তো চিত্র মিলাবেন, চিত্র মুখস্থ রাখবেন, চিত্র মিলাবেন যে কোনটার সাথে মিলতেছে, তাহলে আপনার এটা বুঝে গেলেন। দেখলেন যে আমি নদী পারাপার হচ্ছি, মানে লব্ধি হচ্ছে মাঝখান বরাবর একদম সোজা, মানে কেস 3। তাহলে আপনার সূত্র কমে যাচ্ছে না, মানে আপনি শুধু কেস 3 সম্পর্কে লিখে আসলেই হচ্ছে, এরকম আর কি। ওকে, তখন আমরা দেখি যে এখানে লব্ধি হবে সোজাসুজি, অর্থাৎ লব্ধির মান দাঁড়াবে কত বলেন তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, যেহেতু সোজাসুজি বলেছে তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, আমরা এখানে আর একটা বিষয় বলতে পারি যে স্রোতের সাথে লব্ধি বা লব্ধির সাথে স্রোতের যে কোণ সেটাই হচ্ছে থিটা। এই তো এই যে স্রোতের সাথে, এই যে স্রোত না এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, স্রোত কিন্তু এদিকে যাচ্ছে, মানে বাম থেকে ডানে যাচ্ছে, সেটা বোঝাচ্ছি। ওকে, স্রোত তো বাম থেকে ডানে যাচ্ছে, তাই না? এই যে এই ভেক্টরটা দেখেন, এই যে ভেক্টরটা, স্রোত বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এই স্রোত এবং লব্ধির মধ্যবর্তী কোণটাকে আমরা বলতেছি থিটা। আর সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কখন? যখন ন্যূনতম দূরত্ব যাচ্ছে। আর ন্যূনতম দূরত্ব মানে কখন? যেটা যখন কেস 3। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে জি ভাইয়া। ওকে, কষ্ট হয়ে যাচ্ছে নাকি? অনেকক্ষণ ক্লাস হয়ে গেল তো, প্রায় 1 ঘন্টা 22 মিনিট। এই তো আমরা এখনই শেষ করে দিব। কষ্ট না ভাইয়া, ওইলে ভালো হইব। ঠিক আছে, সমস্যা নাই। ইনশাল্লাহ যখন হচ্ছে আপনি ফিজিক্সে 95 আপ পাবেন, ঠিক আছে, তখন আপনার এই কষ্টটা হচ্ছে মুছে যাবে, বুঝছেন? তখন এই আপনার কষ্টটা মুছে যাবে যে এত দিন এত কষ্ট করে এত কিছু করলাম, 95 ইনশাল্লাহ পেয়েছি। তখন আপনাদের সবার এমসিকিউতে সমস্যা না? এমসিকিউতে সমস্যা কার কার? হ্যাঁ আমার এই এমসিকিউতে সমস্যা ইন্টারমিডিয়েটে 99% স্টুডেন্টের হয়। ওকে, 99% স্টুডেন্টের এমসিকিউতে সমস্যা হয়। আপনার পিয়াল ভাইয়ের, আপনি এই ভেক্টর ক্লাসটা শেষ করেন, আমি শিট দিব, আপনারা দেখেন যে আপনার 100% কমন আসতেছে কিনা। বাট এইগুলো আমরা এখন দিব না, এইগুলো কখন দিব? আপনাদের পরীক্ষার আগে। ধরেন আপনার হচ্ছে আর হচ্ছে 20 দিন পরে পরীক্ষা, তখন ওই শিটগুলো, ওই সাজেশনগুলো, তখন এক একটা ক্লাস নিব। একটা ক্লাসে ফার্স্ট পেপার শেষ, 1 ঘন্টার একটা ক্লাসে, যে কী পড়া লাগবে, এই পড়া লাগবে, এই জায়গাতে এই আসে, আপনি পরীক্ষার হলে যাই দেখবেন যে তাই আসতেছে। কী রে পিয়াল ভাই প্রশ্ন করছে নাকি? জিনিসটা এরকম বলতে আপনি বাধ্য হবেন। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি বলতে বাধ্য হবেন যে পিয়াল ভাই প্রশ্ন করেছে কিনা। সন্দেহ আপনার সন্দেহ জাগবে যে পিয়াল ভাই প্রশ্ন করেছে নাকি অন্য কেউ প্রশ্ন করেছে। যাই হোক, ঠিক আছে, আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে সেইভাবেই গড়ে তুলব। ওকে, এখানে দাঁড়াবে আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং তো আমাদের ক্লিয়ার। আর এই চিত্রটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? না ভাইয়া। কারো কি সমস্যা? কারোর সমস্যা থাকলে আমাকে বলতে হবে, আমি আবার বুঝে দিব। কারো সমস্যা আছে? জি ভাইয়া একটু বুঝাই দেন। ওকে ওকে দেন বুঝান। ওকে ওকে আমি আবার বোঝাই দেবো, কোনো সমস্যা নেই। কারণ আমরা সবাইকে নিয়ে আগাবো। কেউ এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, কেউ পরিশ্রমী স্টুডেন্ট আছে, আবার কেউ পড়াশোনা পারে না এরকমই স্টুডেন্ট আছে। আমি সবাইকে নিয়ে আগাতে চাই, ঠিক আছে? যে পড়তে ইচ্ছুক, আমি জানি যে এখানে যে 10-12 জন আছে সবাই পড়তে ইচ্ছুক, সুতরাং সে কি কত পারলো, কি গোল্ডেন এ প্লাস পাইছে কিনা আমি কখনোই শুনবো না, ঠিক আছে? সে পড়তে আসছে মানে তার আগ্রহ আছে মানে সে ভালো করবেই করবে। ওকে ওকে, দেখেন বলেছে ন্যূনতম দূরত্ব কেস 3। ওকে, কেস 3 মানে হচ্ছে ন্যূনতম দূরত্ব। এখন ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায়? ন্যূনতম দূরত্ব মানে কি? ন্যূনতম দূরত্ব মানে হলো আপনি কত কম দূরত্বে। হ্যাঁ কত কম দূরত্বে ওই পারে পৌঁছাতে পারবেন। এখন আপনি যাবেন তো, যদি সোজাসুজি যান তাহলে এখানে একটা পয়েন্ট পাবেন, 1 নম্বর পয়েন্ট। আর আপনি যদি ব্যাকা যান এই বরাবর কিউ বরাবর, তাহলে এখানে আর একটা পয়েন্ট পাবেন, এটা 2 নম্বর পয়েন্ট। এখন আপনি বলেন যে আপনি এখানে দাঁড়ায় আছেন, ওকে, আপনাকে বললো যে সাঁতার কেটে মনি তুই ওই পাশে যা। এখন আর যাইতে হবে তোর খুব মানে সর্বনিম্ন দূরত্বে। আপনি কোন বরাবর যাবেন? 1-এর দিকে যাবেন নাকি 2-এর দিকে যাবেন বলেন? 1-এর দিকে। হ্যাঁ, এই যে আপনি 1-এর দিকে যাচ্ছেন, তাহলে আমরা কোন বরাবর যাই বলেন তো? আমরা লব্ধি বরাবর যাই, মানে আমরা এইটা হচ্ছে লব্ধি। ক্লিয়ার? আমরা কোন বরাবর যাই? জি ভাই, আমরা লব্ধি বরাবর। আমরা সবসময় লব্ধি বরাবর যাই, আমরা এই চিত্র দেখে তো দেওয়া থাকবে না যে এটা লব্ধি, বাট আপনার বুঝে নিতে হবে যে বলবে যে এই পয়েন্টে পৌঁছাইছে, এই বলবে যে এটা এ, এখানে বলবে এই দেখেন
এরকম বলে দেবে যে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, নদী পারাপার হয়ে এ পয়েন্টে পৌঁছাইছে। তাহলে আপনাকে বোঝাই নিতে হবে যে আমরা জানি যে আমরা যে বরাবর যাচ্ছি সেটা হচ্ছে লব্ধি, তাহলে এই লাইনটা এইটার নাম হচ্ছে লব্ধি, লব্ধি আর ভেক্টর। তাহলে এইবার কি করবেন, আপনি বড় এরকম দুইটা যে আপনি অ্যাঙ্গেল পাচ্ছেন তো দুইটা, তাই না? বড় অ্যাঙ্গেলটা আলফা হবে আর ছোট অ্যাঙ্গেলটা থিটা হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। সবসময় এইভাবে ক্লিয়ার রাখবেন কনসেপ্ট, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই পাশে তো আপনার, তাহলে এবার দেখেন যে এখানে এটা তো সমকোণ, তাই না? এইটা সমকোণ না, এই কোণটা, জি ভাইয়া। তাহলে থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, হ্যাঁ। এইবার আমরা এখানে পড়ে আসলাম যে ন্যূনতম দূরত্বে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। আমরা সবসময় মুখস্থ রাখবো এগুলা, যে কেস থ্রিতে আলফা ইকুয়াল টু কত? 120 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কেস টুতে কি শিখলাম? আলফা ইকুয়াল টু কত শিখলাম রে বাবা? 90 ডিগ্রি। 90 আর থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ওকে, এটা তাহলে এই দুইটা আমরা মুখস্থ রাখবো। আমাদের উত্তর বের করতে পারবো। ও বলবে যে দেখবেন যে 3 নাম্বার কেসে আলফা বের করতে বলতেছে, আপনি জানেন 120 ডিগ্রি আসবে, বাট আপনাকে দেখাতে হবে, প্রমাণ করে। যদি বলে না যে গাণিতিকভাবে দেখাও, কারণটা কি? পুলাপান তো জানে, উত্তর জানবে, আপনার জাস্ট লিখে দিয়ে আসতে হবে এরকম। ওকে, এই 3 নাম্বার কেসে কিন্তু আলফা বের করতে বলবে। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলতেছিলাম যে ভাইয়া, ওই যে কেস থ্রিতে যে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি বের করছে, এটা কি একদম ফিক্স এটাই আসবে নাকি তার আগে বেশি কম বেশি হ্যাঁ হতে হ্যাঁ, পারে? এটা ভালো কথা। আগে পিছে কম বেশি হতে পারে, একেবারেই যে ফিক্সড না। কিন্তু আমি ওই যে বললাম না যে হচ্ছে 90% শিওর, 90% শিওর যে 120 ডিগ্রি আসবে, 90% শিওর। আর এখানে যে থিটা এই কেস থ্রিতে যে থিটা, এই যে কেস থ্রিতে আপনি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পড়লেন না, এইটা 100% শিওর। কারণ এই যে সোজাসুজি গেলে তো এখানে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছেই, ঠিক আছে? বাট এই যে আলফা কোণ, এই যে 120 ডিগ্রি হবে, এর কোনো মানে হয় না। বাট আপনি দেখবেন যে 90% ক্ষেত্রে স্যাররা তো হুবহু প্রশ্ন উঠাই দেয়, এই জন্য 90% ক্ষেত্রে আপনি দেখবেন যে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ওই জন্য তো তারপরে চেক করে দেখবেন। বাট এমসিকিউতে যদি আসে তাহলে ডাইরেক্ট 120 ডিগ্রি মারি দিয়ে আসবেন। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? আমরা নেক্সট স্লাইডে যাব। জি ভাইয়া। ওকে, চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আমরা হচ্ছে স্লাইড 3তে আমরা হচ্ছে এখানে দেওয়া আছে নদী নৌকা রিলেটেড কনসেপ্ট। ওকে, সেই কনসেপ্টের ওই যে একই, কিন্তু ওখানে লিখে দিয়েছিলাম, জাস্ট এখানে সূত্রগুলো দিয়েছি। দেখেন নদী পারাপারের সময়, দেখেন এখানে এইটা দিয়ে বের করা যায়, কিন্তু আবার এ দেখেন নদী পারাপারের সময়, দেখেন দুইটা জায়গায় কিন্তু মানে এই কেস থ্রিতে এসে কিন্তু দুইটা সূত্র দেখছেন, দুইটা সূত্র। কিন্তু আপনি যখন আলফার মান দিয়ে করবেন তখন এই সূত্র, কি বলেছি, আলফার মান দিয়ে। আপনার যখন আলফার মান বলে দিবে না বা ওই কারণে কিছু করবে না, তখন আপনি এই সূত্র। ওকে, ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি ভাইয়া। সূত্র কিন্তু দুইটা ভুলাবেন না, কিন্তু সূত্র কিন্তু দুইটা, টি বের করার জি ভাইয়া। সূত্র দুইটা। ওকে, এরকম। ওকে, তারপরে আমরা চলে আসি লব্ধি। লব্ধি তো যে সূত্র ওই সূত্রই, একদম সেম টু সেম, যা আসে তাই। আবার এখানে আর একটা লিখতে পারতেন, কি জানেন? আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটাও যা, এইটাও তাই, এই কেস থ্রির ক্ষেত্রে। বলেন তো কেন? আলফা ইয়েস ইকুয়াল টু 90 ডিগ্রি ইয়েস কারণে। ইয়েস, এই যে আলফা, এই আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির যদি মান, 90 ডিগ্রি মান কি 0, আর এই জিরোটা বসালে পুরো অংশটা 0 হয়ে যাবে, এই 0 অংশ, পুরো এই অংশটা 0 হয়ে যাবে। আর এই 0 হইলে পরের অংশ যা আছে তাই, এই যে যা আছে তাই। এই জন্য আমি একটা সূত্রই লিখছি, কারণ কেন আপনার মাথা ঘুরাবো। আপনি এমনিও যখন ক্যালকুলেটারে বসাবেন, ও ক্যালকুলেটার এমনি আপনার হচ্ছে নিয়ে নিবে, এক্সট্রা করে সূত্র মুখস্থ করার দরকার আছে, বুঝছেন? আপনি যখন ক্যালকুলেটার বসাবেন, ক্যালকুলেটার অটোমেটিক এইটুকু কাটিয়ে দেবে, বুঝছেন? এইটুকু বাদে হিসেব করবে ক্যালকুলেটার তো আপনার পিয়াল ভাইয়ের মতো বোকা না, তারা হচ্ছে অনেক বুদ্ধিমান, বুঝছেন? ওকে, তাহলে লব্ধি গেল, সময় গেল। এখন আলফা, এই আলফাটা খুবই পড়ে, বাট আপনি কিন্তু এই শর্টকাটটা ব্যবহার করতে পারবেন না, এই শর্টকাটটা ব্যবহার করতে পারবেন না সিকিউ এর ক্ষেত্রে। এটি কিন্তু শর্টকাট। আলফা ব্যবহার করার শর্টকাট কি? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আপনি মান বসালেই 1-2 সেকেন্ডে উত্তর পাবেন।
আপনার স্যার মার্ক 0 দিয়ে দিবে, একদম 0, কেটে 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 0 দেবে, কারণ আপনি শর্টকাট অ্যাপ্লাই করতেছেন। এখানে পুরো লং কাট অ্যাপ্লাই করতে হবে। আর কি দিয়ে বের করবেন জানেন? এই যে আলফাটা বের করতেছেন, এইটা বের করবেন tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এই সূত্রটা দ্বারা। এই সূত্রটা ক্যালকুলেশন করে ওই লাস্টে এখান থেকে আলফাটা বের করবেন, দেখবেন যে এইটাই আসতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এইবার বলবেন যে ভাইয়া কি করে ক্যালকুলেশন করব? এই ক্যালকুলেশন তো দেখলে আমার অন্ধকার অন্ধকার দেখতেছি জীবনে। সমস্যা নেই, আপনাদের পিয়াল ভাই তো এখন বেঁচে আছে, পিয়াল ভাই তো মারা যায়নি, তাই না? মারা গেলে না এই সমস্যা। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি কোনো ক্যালকুলেশনের সমস্যা হবে না। দেখেন আলফা সমস্যা মানে এটা দিয়ে ব্যবহার করবেন। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউতে যখন আপনাদের বলবে বা আপনি উত্তর যাচাই করার জন্য যে আপনার উত্তর মিলতেছে কিনা, ওকে, সেটা জিনিস করার জন্য এই সূত্রটা ব্যবহার করবেন। বারবার বলে দিচ্ছি, এটা ডাইরেক্ট ব্যবহার করলে কিন্তু মারা খাবেন। ওকে, 120 ডিগ্রি হলে যদি আলফার মান 120 ডিগ্রি হয়, মানে আলফা ইকুয়াল টু যদি 120 ডিগ্রি হয়, তাহলে মাঝি সোজাসুজি ওই পারে পৌঁছাবে। কারণ কি, আমরা এখানে তো বলতেছি যে ন্যূনতম দূরত্ব, তার ন্যূনতম দূরত্ব তো সোজাসুজি ওই পারেই যাবে, তাই না? এই জন্য আর কি। আর থিটা বের করবেন কীভাবে? ওই যে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ওইটা দিয়া, এইটা দিয়া। ওকে, তারপরে নৌকার লব্ধি বেগ, নৌকার যদি বলে দেয় যে নৌকার লব্ধি বেগ বের করো, জাস্ট কিন্তু এইটা কিন্তু লব্ধি। আর আপনাকে বলেছে কেস 3-তে অবশ্যই এই যে সূত্রগুলো, এইগুলো কিন্তু অন্য কেসে খাটবে না, শুধুমাত্র খাটবে কেস 3-তে। এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে আপনাকে। এই কেস 1, কেস 2, কেস 3 এই থেকেই কমন পাবেন। আর আপনি যদি এই একজনের ছেলে আরেকজনের কোলে দেন, কানাকাটি তো করবেই। দেখবেন যে যা মানে মার কাছে আসলে ছেলে কিন্তু ঠিকই চুপ করে থাকে, অন্য যেই কোলে নেবেন প্যাক প্যাক শুরু করবে, বুঝছেন? এইভাবে। তাহলে আমাদের যখন কেস 3 বলবে তখনই এই যত সূত্র আছে সবগুলো খাটবে। কেস 2 বলে কেস 2 এর সূত্রগুলো খাটবে, কেস 1 বলে কেস 1 এর সূত্রগুলো খাটবে। ওকে, আর কি করে বুঝবো যে এটা কেস 1, কেস 2, কেস 3? ওই যে বললাম যে চিত্রগুলো দেখবে যে 3টা চিত্র, এই যে 3টা চিত্র, একটা হচ্ছে লব্ধি মাঝ বরাবর, একটা লব্ধি এই কোণা বরাবর, আর একটা হচ্ছে কোনো নাই, কোনো হচ্ছে লব্ধি হচ্ছে এই বরাবর, বাট হচ্ছে আপনার নাই। যাই হোক, লাস্টের দিকে আমি শিখে দিচ্ছি যে কি বরাবর, মনে রাখবেন, আগে থেকে সেটা সব মাথার উপরে যাবে। ওকে, তাহলে আমরা এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম। এইবার দেখেন নদীর পাড় বরাবর দূরত্ব বেগ, নদীর পাড় বরাবর বেগ মানে আপনার এই বরাবর, এই বরাবর বেগ, এই বরাবর, এই বরাবর, এই বরাবর বেগ। সেই বেগটা কি? সেটা বেগটা এরা কখনোই বলে না, 99% সময় বলে না এটা বের করতে, কোনোদিন আসেও না। কিন্তু যদি এসে যায়, আর আলতু ফালতু কিছু বোর্ড আছে যেমন যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এইগুলো আতে আসে, ঠিক আছে? এগুলোতে এরকম ফালতু প্রশ্ন চলে আসে। তারপরে পাড় বরাবর দূরত্ব, দেখেন নদীর পাড় বরাবর বেগ একটা, আর এখানে দূরত্ব একটা, সূত্র কিন্তু সেম টু সেম। দেখেন শুধু টি, কেন টি বলেন তো? কারো কি মাথা ঢুকতেছে কেন টি? দূরত্ব বের করা লাগবে তাই। ওরে বুদ্ধিমতী, বলেন তো যে সমবেগে যাচ্ছে, সমবেগের ক্ষেত্রে সূত্র কি? S equal VT। এস ইকুয়াল টু ভিটি। এবার মান বসান, ভি সমান সমান এইটা পাচ্ছি, এই টোটালটা পাচ্ছি না, তাহলে ভি সমান সমান পাচ্ছি ইউ প্লাস ভি ডট কজ আলফা, পাচ্ছি না? আর টিটা গুণ করে দেন। ক্লিয়ার কথা? জি ভাইয়া। এইগুলো একটু বুদ্ধি খাটাতে হবে। ওকে, ঠিক আছে, ওকে, সবগুলোই শিখে রাখবেন। ওকে, তাহলে আমরা এটাও গেল। এবার পাড় বরাবর দূরত্ব, এই যে এটা বের করলাম, এটা বের হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটির থেকে, ভিটি বা টিভি যেটা বলেন। ওকে, তারপরে হচ্ছে নদীর পারাপারের সময়, এই যে উপরে যেটা শিখে আসলাম, এই একটা সময়, এই একটা সময়, এটা খেয়াল করে রাখবেন। যখন এই যে অ্যাঙ্গেলটা দিয়ে দেবে আলফার মান, তখন আমরা এটা দিয়ে করবো, আর যখন অ্যাঙ্গেলের মান দেবে না তখন আমরা এটা দিয়ে করে দিব, কাম শেষ। ওকে, তারপরে কোনাকুনি ভাবে অতিক্রান্ত দূরত্ব এস, ধরেন এই যে এই দূরত্বটা বা কোনাকুনি এই বরাবর যাবে বা এই বরাবর শুয়ে গেল, মানে যে বরাবরই বলুক, যদি আমাকে বলে যে কোনাকুনি দূরত্ব, তাহলে রুটা বরাবর এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এই স্লাইডে কি কোনো সমস্যা আছে? চিত্র বুঝতে কোনো সমস্যা? না। ওকে, এমন করে বলতেছে যেন ফেলাই দিচ্ছে। ওকে, উলাপানের দল। যাই হোক, এবার আমরা চলে আসি, আমরা সলভ করব। কয় ঘন্টা চলতেছে? 1 ঘন্টা 35 মিনিট চলতেছে ক্লাস। আর কি করবেন আজকে, নাকি শেষ করে দিব এখানেই? করবো ভাইয়া। পরের ক্লাসে করে। ওই দেখেন, ঠিক আছে, আমরা হচ্ছে ঠিক আছে একটা করাই দিই,
একটা করব কি? ভাইয়া যতগুলো আছে ততগুলো করেন। ঠিক আছে, আমরা এটা পরে ক্লাসে করাই দিবানি, আসলে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আর ভিডিওটা বেশি লং হয়ে গেলে তো সমস্যা। ঠিক আছে, জি ভাইয়া কষ্ট হন না। এটা আমরা হচ্ছে পরে ক্লাসে করাই দিব। তাহলে পরে ক্লাসে অবশ্যই আমরা এই যে মানে এক্সাম্পল দিয়ে শুরু করব। ওকে, আমরা যে 3টা 1 2 3 শিখলাম না, এই যে 3টা কেস, সেই 3টা কেসের 3টা ম্যাথ করব আমরা। 3টা ম্যাথ করলে 3টা ম্যাথেই আমাদের কাহিনী শেষ। এই দেখেন, এটা ঢাকা বোর্ডে কত আসছে? ঢাকা বোর্ডে 21 আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়েন তো। এই ঠিক আছে, প্রশ্ন দেখে বলেন তো এটা কোন কেসের সাথে যাচ্ছে? এই চিত্রটা কেস দেখে 3 বলেন। ইয়েস, কেস 3। ইয়েস Case 3. ইয়েস। তাহলে কি বলেছে দেখেন তো, যে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, মানে ডির মান কত? 10 দেওয়া রয়েছে, এটা ডির মান দেওয়া রয়েছে। প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি বলেন তো? ইউ। ইউ এই বরাবর 5 কিলোমিটার দেওয়া রয়েছে পার আওয়ার। একজন মাঝি 10 কিলোমিটার, এই যে মাঝির বেগ মানে এইটা 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 এটা সে কিউ না বা ভি, আমি যেটাই ধরি না কেন, এই ভির মান কত দেওয়া রয়েছে? 10। ওকে, তাহলে আমরা কি পেলাম? ইউ এর মান 5, ভির মান 10, তারপরে হচ্ছে ডির মান হচ্ছে 10। ওকে, আর স্রোতের বেগ আলফা কোণে, আলফা বলিনি কিন্তু আলফা বের করতে হবে, আলফা কোণে নদী পার হতে যাত্রা শুরু করলো, কারণ এখানে থিটা, থিটা কত? থিটা কত এখানে? 90 ডিগ্রি। তাহলে আলফা কত? তো কত ডিগ্রি হওয়ার কথা? 120 ডিগ্রি। আসলে আনফরচুনেটলি এটা 120 উত্তর। দেখে বলে দেওয়া যাচ্ছে না, 1 সেকেন্ডে বলে দেওয়া যাবে যে এটা ক নাম্বার পড়েছে। এটা হচ্ছে গ নাম্বার পড়ছে, গ নাম্বারে ঢাকা বোর্ডে 2021 গ নাম্বার পড়ছে। কতক্ষণ লাগবে? 1 মিনিটও সময় লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না। যেভাবে আমি বুঝাইছি আপনাদেরকে, বড় কোণ হচ্ছে আলফা, ছোট কোণ হচ্ছে থিটা, থিটার মান দেওয়া আছে 90, আর এখানে আলফার মান বের করতে হবে, তাহলে 120 ডিগ্রি। চোখ বন্ধ করে একদম, কিন্তু চোখ বন্ধ করতে লিখে হবে না যে আলফা ইকুয়াল টু 20 ডিগ্রি, 120 ডিগ্রি, শেষ, উত্তর হলো না। আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। চলেন 1 মিনিটের মধ্যে ক্যালকুলেশনটা দেখাই দিই। ঠিক আছে, দেখেন ক্যালকুলেশনটাও আমি দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা একটু মুছে নিই এখানে। 1 মিনিট সময় নিলে কি সমস্যা কারোর? না ভাইয়া। না ভাইয়া। ওকে, আমরা হচ্ছে 1 মিনিট সময় নিচ্ছি। ঠিক আছে, আপনার বাকি যে 2টা প্রশ্ন আছে না, আপনারা নিজেরা ট্রাই করবেন, তো আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, কেউ যেন চিটিং করবেন না, ইউটিউব থেকে দেখে বা গাইড থেকে দেখে করবেন না। পারবেন না, সামনের দিন ক্লাসে করাই দিব, বাট কেউ চিটিং করবেন না। ওকে, এখানে বলেছে যে যাত্রা শুরু করলো আলফা কোণে প্রথম মাঝি নদীর অপর পারে পৌঁছাবে, মানে আলফা কোণে, মানে আলফা কোণটা বের করতে বলতেছে। ওকে, আমাদের মেন টার্গেট হচ্ছে আলফা বের করা। ওকে, আলফা বের করা। ঠিক আছে, চলেন এবার আমরা বলিলাম যে আলফা ইকুয়াল টু কি? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এই সূত্র। বাট এটা তো আমরা এমসিকিউতে বলে দিচ্ছি না যে এটা এমসিকিউতে খাটবে। আপনি যদি এখানে বসান আপনি কজ ইনভার্স ধর, এখানে মাইনাস হবে, এত বড় দাগ দিচ্ছি কেন? দাঁড়ান, এখানে মাইনাস হবে। ওকে, আপনাদেরও কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে, সমস্যা নেই, একটু কষ্ট করলে কি হয়? মাইনাস ইউ বাই ভি, এই সূত্রে বসান। ওকে, তাহলে আপনি বসান যে কজ ইনভার্স মাইনাস ইউ এর কাছে কত বসাবো বলেন? 5. কত? 5। 5 আর ডিভাইডেড বাই কত? 10। তাহলে এবার উত্তর কত আসবে দেখেন, কজ ইনভার্স কত? মাইনাস হাফ। এই যে 5 10 1 আর 2, তাহলে হাফ। তাহলে কজ ইনভার্স হাফের মান হচ্ছে ক্যালকুলেটরে বসান, কত আসে? 120 ডিগ্রি আসবে না, 120 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। এইটা অ্যান্সার দিলে আপনাকে সুন্দর করে ক্রস দিয়ে দেবে, একেবারে জিরো, একেবারে ক্রস দিয়ে দেবে, একেবারে জিরো দিয়ে দেবে। ওকে, কিন্তু আপনি যদি এখানে একটু বুদ্ধির খেলা করেন, সেটা কি খেলা? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলাটা এরকম, চলেন আমরা একটু বুদ্ধির খেলা দেখাই। এটা সবাই বুঝতে পারছেন না যে আমরা এইটা এমসিকিউতে করব। ওকে, এই শর্টকাটটা এমসিকিউতে করব। আপনাদের পিএল ভাইজের শর্টকাটটা বের করে দিয়েছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য। এখন আমরা সিকিউর জন্য কি করব? একটা শিখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজে করবেন। ওকে, হ্যাঁ, সিকিউর জন্য 10 এর সূত্রটা না? 10। ইয়েস 10 এর জন্য এই যে tan থিটা। ওকে, tan থিটা ইকুয়াল টু, আমরা সবসময় একটা, এই থিটাটা দেখেন, এইটা যদি আর হয় আর এটা যদি পি হয়, তাহলে এই মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে থিটা। ওকে, থিটা। এবার দেখেন, তাহলে আমরা পির সাথে ধরেছি না, তাহলে পি হবে কি? নিচে সিঙ্গেল থাকবে, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে? পি প্লাস কিউ কজ আলফা। ক্লিয়ার সবার? এইবার কি করব দেখেন, tan থিটা মানে কি বলেন তো? sin ভাগ cos। ওকে, হ্যাঁ, ওই যে সাইন থিটা ডিভাইডেড বাই কত বলেন তো?
কজ থিটা। cos ওকে, তারপরে আমরা হচ্ছে যা তা বসাই দিই, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এবার দেখেন আমরা কিন্তু আলফার মান বের করবো। এইবার আমরা চিত্র থেকে থিটার মান কত পাচ্ছি বলেন তো? 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি মান বসান। সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 90 ডিগ্রি ইকুয়াল টু পি, এখানে মান বসাই দিই, ঠিক আছে? চলেন মান কিউ এর মান কত বলেন? কিউ মানে কি? কিউ মানে হচ্ছে কিউ না, কিউ মানে না না না, কিউ মানে বোঝাচ্ছে 10 কে, মানে ভি কে বোঝায় না কিউ মানে? এই যে কিউ মানে কিন্তু ভি, আর পি মানে হচ্ছে ইউ। ওকে, এটা মনে রাখবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন, এখানে অবশ্যই মনে রাখবেন যে পি মানে হচ্ছে ইউ আর কিউ মানে হচ্ছে ভি। ওকে, তাহলে আপনার এখানে কিউ বলেছে, তাহলে কিউ সমান ভি, ভি সমান কত? 10। তাহলে 10 দিলাম, দিয়ে এখানে সাইন আলফা। ওকে, আলফার মান যেহেতু বের করবো আমরা, আলফার মান দিচ্ছি না। ওকে, তারপরে কি? তারপরে এখানে হচ্ছে নিচে কি আছে? পি, পি এর মান কত বলেন তো? 5 প্লাস কত বসাবো? 10 কজ আলফা। ক্লিয়ার এটুকু সবার? জি ভাইয়া। ওকে, এইবার পরের লাইনে আসি আমরা। পরের লাইনে দেখেন কি করতেছি, এখানে দেখেন উপরে সাইন 90 ডিগ্রি মান কত? 1। অবশ্যই সফট রাখবেন, নয়তো ক্যালকুলেটর ব্যবহার করবেন। কজ 90 ডিগ্রি মান কত? 0। ওকে, গেল একেবারে সিম্পল ক্যালকুলেশন। তারপরে হচ্ছে আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো উপরের থেকে যা আছে তাই। ওকে, 10 সাইন আলফা ডিভাইডেড বাই 5 প্লাস 10 কজ আলফা। এইবার বলুন তো মাথায় কিছু আসতেছে যে কিভাবে সলভ করা যায় পরের অংশ? ভাইয়া একটা কোশ্চেন আছে, জি জি বলেন। হচ্ছে কোনো কিছু নিচে জিরো থাকা মানে তো অসংজ্ঞায়িত, এটা তো অসংজ্ঞায়িত হয়ে গেল, মানে কেমন কি? না না না, আমি তো এখনো পরের লাইনে যাইনি, আমি তো ভাগ করব না। ভাগ করলে তো অসংজ্ঞায়িত আসবে, তাই না? ভাগ করলে মানে এর পরের লাইন যদি আমি লিখতে যাই তখন কাহিনী আসবে, আর পরের লাইনে যদি আমি এইভাবেই ভাগ করি, ভাগ তো করব না। বলুন তো কি করা যায় এরকম দেখে, কি মনে হচ্ছে? আর গুণন, ইয়েস, এইটাই, এই কনসেপ্টটুকু মাথায় ঢোকাতে হবে যে কখন আর গুণন করতে হবে। চলেন আমরা এখানে একটু করে দিই। ওকে, এখানে করে দিব, কারণ ওই পাশে আসলে আমার লেখাটা একটু বড় বড়, আমি ছোট করে আর আপনাদের দেখতেও সুবিধা হয়, আর এই জন্য বড় করি। ওকে, চলেন তাহলে এই দাগটা আমরা এখান থেকে শুরু করব। ওকে, এখানে, তাহলে এখানে শুরু করি। এখন আর গুণন করব এটার সাথে এটার, এটার সাথে এটার। ওকে, তাহলে একের সাথে যদি আমি এই নিচেরটা গুণ করে দিই, টোটালটা কি হচ্ছে যা তা তাই, তাহলে কি হচ্ছে 5 প্লাস 10 কজ আলফা ইকুয়াল টু কত হবে বলেন? 0 সাথে যা গুণ করি সব শূন্য না, তাহলে ইকুয়াল টু 0। এইবার দেখেন এইবার কি করতে পারি আমি, আপনাদের মাথায় কিছু আসছে কি? 5টাকে এই পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা 5টাকে নিয়ে যাব, তাহলে 10 কজ আলফা ইকুয়াল টু -10 -5, ধুর কি লিখতেছি, -5। ওকে, এখানে -5। এইবার তারপরে কি করব আমরা? 10টাকে নিয়ে চলে আসবো, কজ আলফা ইকুয়াল টু -5 ডিভাইডেড বাই 10। এইবার তারপরে কি করব? আলফা বের করব। আলফা ইকুয়াল টু কি? কজ ইনভার্স ইকুয়াল টু কজ ইনভার্স, ধর কজ ইনভার্স ইকুয়াল টু না, কজ ইনভার্স -5/10। ক্যালকুলেশন করেন 120 আসবে। এই যে লাস্টের লাইনটাই দেখেন সেই কজ ইনভার্স মাইনাস ইউ/ভি, আমরা শর্টকাট যেটা লিখছিলাম সেই cos inverse কত আসলো? হ্যাঁ, ওই যে cos inverse, হ্যাঁ এই যে cos inverse, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে কজ ছিল না, এই কজ যখন আমরা বাম থেকে ডানে সমান সমানের পাশে নিয়ে আসি তখন কজ ইনভার্স হয়ে যায়। ক্লিয়ার? এই পাশে যদি ট্যান থাকতো তাহলে এই পাশে যদি আমি নিয়ে আসতাম তাহলে ট্যান ইনভার্স হতো, এই পাশে যদি সাইন থাকতো তাহলে যাই হোক না কেন আমি যদি এই অ্যাঙ্গেলগুলো, কজ বলতে তো অ্যাঙ্গেল বোঝায় তাই না, একটা মান বোঝায় অ্যাঙ্গেল কত ডিগ্রি করে, এইটারে আমি যদি বাম থেকে ডানে নিয়ে আসি মানে সমান সমান পার করাই তাহলে ওটা ইনভার্স হয়ে যায়। ক্লিয়ার সবার? তাহলে এই লাস্টের লাইন, এই দেখেন সেই শর্টকাটটা, লাস্টের লাইন এত ক্যালকুলেশন করে আসে, লাস্টের লাইন সেই কজ ইনভার্স মাইনাস ইউ/ভি, এই সেই ইউ এর মান আর এই সেই ভি এর মান। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে জিনিসগুলো সহজ না? আমরা এমসিকিউতেও পারবো, আমরা সিকিউতেও পারবো যেখানে। আর পরে যে দুইটা ম্যাথ আছে এই দুইটা ম্যাথের হচ্ছে দায়িত্ব আপনাদের, কোনো বড় ভাইয়া আপুদের দেখাবেন না, নিজেরা নিজের দায়িত্বে হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করবেন। ওকে, ক্লিয়ার?
তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমাদের নোটটা অবশ্যই HW হিসেবে আপনাদের থাকবে নোট, ওকে? HW হিসেবে নোট থাকবে। আর কোথায়? তাড়াতাড়ি দিন। হ্যাঁ ইনশাল্লাহ ভিডিওটা পিডিএফটা লাগবে আপনাদের। হ্যাঁ ওটাই তো, তাড়াতাড়ি দিন। পিডিএফটা আপনি 1 থেকে 2 মিনিটে পেয়ে যাবেন এখনই গ্রুপে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আর যারা নতুন আছেন তারা হচ্ছে HW থাকবে আমাদের নোট করা, এই পুরো স্লাইডের নোটটা করবেন, করে আপনি এখানে এই যে স্লাইডের শেষে এসে এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানে যে পোস্ট করে দেবেন আমাকে মেনশন করে, ঠিক আছে? আর আপনি ফেসবুকে দিলে আপনার অন্যান্য বন্ধুরাও পাবে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে কি আপনার বন্ধুরা পাবে যদি অ্যাড না থাকে? জিনিসটা হচ্ছে এরকম। আর এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, পোলাপান যারা যুক্ত হতে চান হয়ে যায়, কেমন? হইতাম ভাইয়া এগুলো যুক্ত, আমি পারি না। এই যে আপনি শুধু এই এর উপরে, এই লোগোর উপরে ক্লিক করবেন, এই লোগোর উপরে আপনি টেলিগ্রামে চলে যাবেন। আর এই ফেসবুকের উপরে ক্লিক করে হচ্ছে না। এই যে অ্যাক্রোব্যাট প্লে স্টোরে যাবেন, অ্যাক্রোব্যাট ACROBAT, অ্যাক্রোব্যাট অ্যাপ নামাই নেবেন, APP, অ্যাক্রোব্যাট ACROBAT। এই অ্যাক্রোব্যাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এই পিডিএফটা ওপেন করবেন, এই স্লাইডটা ওপেন করে তারপরে ক্লিক করবেন, তারপরে চলে যাবে। আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড 13 না হয়তো, এই জন্য। কয় জিবি র্যামের ফোন আপনাদের? জানি না। কাদের কি জিজ্ঞাসা করতেছি, যাই হোক সমস্যা নেই, যাই হোক সমস্যা নেই। মানে আপনাদের অ্যান্ড্রয়েড 3 আগে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড 10 বা হচ্ছে 12 হয়তো আপনাদের, এই জন্য হচ্ছে আপনাদের এই লিঙ্কগুলো কাজ করে না। ওকে। আমি কিন্তু একদম নাম ধরে ধরে ধরবো পড়া, যদি না পারেন একদম মা বাপের কাছে কল, ওকে? ট্রাই করতে দেখতে পারেন কল দিই কিনা। ওকে, তাহলে থাকেন সবাই।